আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে আমরা যে জেলায় বসবাস করি সেই এলাকায় প্রতি ঘন্টায় আসলে সুস্থভাবে শিশু জন্মের হার কত, সেটাও যদি না হয়, জেলা নয় বাদই দিলাম, আমরা যদি নিজেদের উপজেলার যেখানে থাকি আমরা সেইখানের এই শিশু জন্মের যে হারটা সেটা কেমন। তো মূলত এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে আমাদের জেলাগুলোর মধ্যে যে পরিসংখ্যান যে তথ্যগুলো থাকে, অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের সাথে আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ডিভিশন, যেটা আমাদের প্ল্যানিং মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, সেইখানের অফিসে গেলে আমরা মূলত দেখতে পারি যে এই জেলাভিত্তিক যে শিশু জন্মের হার সেটা কেমন, এবং সেইখান থেকে আমরা খুব সহজেই কিন্তু ওই যে ঘন্টার যে ব্যাপারটা, মানে সেটা জাস্ট একটা উইকিক নিয়মে জিনিসটাকে ফেলাই দিলেই সেখান থেকে আমরা একটা পরিস্থিতি পাই। তো রিসেন্টলি যেটা আমরা পাইলাম আর কি, যে বাংলাদেশে অপরিণত শিশু জন্মহার মানে সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এখন সেটা ভালো নাকি খারাপ, তো এরকম একটা ব্যাপার আলোচনায় চলেই আসে। তো মূলত আমাদের যে বাংলাদেশে যে অপরিণত শিশু জন্মের যে হার সেটা বেশি হওয়ার কারণগুলোর সাথে আমাদের ব্যাপারগুলো কি কি। মূলত বাংলাদেশে যে অপরিণত শিশু জন্মের হার সেটা কিন্তু আমাদের যদি এই যে জিওগ্রাফিক্যাল পরিস্থিতি যদি দেখি, আমরা যে দক্ষিণ এশিয়া সহ আমাদের বিশ্বে যেসব মোটামুটি এই এশিয়ার ভিতরে অন্যান্য যেসব দেশগুলো আছে, মানে সেগুলোর তুলনায় কিন্তু তুলনামূলকভাবে বেশি। এখন এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের পৃথিবীর যেসব 193টা রাষ্ট্র, যেটা বলতেছি আমরা 95টা রাষ্ট্র, সেগুলোকে কিন্তু মনিটরিং করতেছে বাৎসরিক হিসেবে। তার মানে সেইখানের দিক থেকেও আমাদের প্রতি বছর বাংলাদেশে যে আমাদের মোটামুটি লক্ষাধিক যে শিশু সেটা অপরিণত অবস্থাতে জন্মগ্রহণ করে। এখন অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করার যে ব্যাপারটা, মানে সেটা আসলে সমস্যা বা সেটার ব্যারিয়ারগুলো কোথায়, আর অপরিণত শিশু বলতে এক্স্যাক্টলি আমরা জিনিসটাকে কিভাবে মানদণ্ডটাতে নিয়ে আসবো। অপরিণত শিশুর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে গর্ভকালের যে ব্যাপারটা, সেটা যখন আমাদের 37 সপ্তাহ পূর্ণ হওয়ার যে পরিস্থিতিটা ঘটে, সেটা হওয়ার আগেই যে শিশুটা জন্ম হচ্ছে সেটাই মূলত আমাদের যে অপরিণত শিশু জন্ম হারের ব্যাপারটাকে ইন্ডিকেট করাই দেয়। তার মানে এই যে অপরিণত বয়সে শিশু জন্মের যে ব্যাপারটা সেটার সাথে তাহলে আমাদের এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, মানে সেটার কি কি ব্যাপারগুলো জড়িত, যেটা থাকার কারণে, মানে যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমাদের 37 সপ্তাহ পূর্বেই আমাদের গর্ভের সন্তানকে জন্ম দেওয়ার ব্যাপারটাকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারগুলো ঘটে। মূলত এর সাথে আমরা যদি খুব সাধারণভাবেও দেখি, যে দেখব যে সামাজিক কিছু কারণ থাকে, সাথে ইকোনমিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে, সাথে স্বাস্থ্যগত ব্যাপার তো থাকে, সাথে আমাদের যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো, মানে সেগুলো মূলত কাজ করে। তার মানে সোশ্যাল, ইকোনমিক্যাল, স্বাস্থ্যগত বলি এবং পরিবেশগত যে কারণগুলো, এগুলো হচ্ছে একেবারে জেনারেলাইজড যে ব্যাপারগুলো সেগুলো। এবং সেই জেনারেলাইজড ব্যাপারগুলো থেকে যদি আমরা চিন্তা করি, যে খুব সাধারণভাবে যে যদি আমরা চিন্তা করি, আমরা যে ব্যাপারগুলোকে খুব সহজেই পাবো, যে আমাদের যে মাতৃ স্বাস্থ্যের যে অবস্থাটা, এবং সেটার সাথে আমাদের যে রাষ্ট্রের ভিতরে যেসব 86,000 যে গ্রাম, সেই গ্রামগুলোর গ্রামীণ এবং নিম্নবিত্ত যে সমাজের যে নারীদের যে অবস্থাটা, সেটা পুষ্টিহীনতার কিন্তু একটা পরিস্থিতি কিন্তু সর্বোচ্চ, যেটা একটা সাধারণ সমস্যা। তার মানে মাতৃ স্বাস্থ্যের যে অবস্থাটা এবং পুষ্টিহীনতার যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই কমন একটা পরিস্থিতি আমাদের দেশে। তার মানে অনেক নারী আমাদের এই বাংলাদেশের নেশনের মধ্যে যে প্রয়োজনীয় যে ভিটামিনের যে ব্যাপারটা, সাথে আয়রনের যে ব্যাপার, এবং এরকম যে ইনগ্রিডিয়েন্টসগুলো, যে প্রোটিনের যে ডিফিকশনগুলো, মানে সেগুলোতে কিন্তু তারা ভুগতেছে। তার মানে বিশেষত আমরা যখন ওই যে গর্ভ অবস্থার যে ব্যাপারটাকে একটা সঠিক টাইমিং ধরতেছি, যে 37 সপ্তাহের যে ব্যাপারটা, সেটা যদি আমাদের যে গর্ভ অবস্থায় যদি আমরা সঠিক পুষ্টির ব্যাপারটাকে না পাই, তাহলে দেখা যাবে যে 37 সপ্তাহের পূর্বেই আমাদের যে শিশু জন্মের যে ব্যাপারটা সেটাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। তার মানে এইটা হচ্ছে একটা সাধারণ দৃষ্টি থেকে ভাবলেও একটা কারণ আমরা খুঁজে পাই। এবং মূল কারণগুলোর মধ্যে ওই একটা, যে আমাদের যে গর্ভবতী নারীদের জন্য যে নিয়মিত চেক আপের যে ব্যাপারটা, যে পুষ্টির যে চেক আপের যে ব্যাপারটা, সেটা আসলে আমাদের দেশে ঘটে কিনা, বা ঘটানোর মতো চর্চাটা আমাদের আদতে আমরা শুরু করতে পারছি কিনা সামাজিকভাবে, এটা একটা অভাব আছে বা ডেফিকশন আছে। এবং সাথে সাথে আমাদের যে স্বাস্থ্যগত যেসব পুষ্টিগুলো দরকার, বিশেষ করে আমাদের আয়রনের যে ব্যাপারটার সাথে ক্যালসিয়াম, সাথে প্রোটিনের যে ব্যাপারগুলো, এটাও কিন্তু আমাদের নিয়মিত একটা মনিটরিংয়ের প্রয়োজন দেখা দেয়। এটা সুস্বাস্থ্যের একটা গর্ভবতী নারীর যে বাচ্চা প্রসবের জন্য। এবং একই সাথে আমাদের যে গ্রামের যে দরিদ্র পরিবারগুলো, তাদের জন্য যে পুষ্টিকর যে খাবার, মানে পুষ্টিকর খাবারগুলো এক্স্যাক্টলি আমরা আসলে কীভাবে ডিফাইন করি, মানে সেটাও এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে
হাতের আমাদের যে অর্থনৈতিক অবস্থা মানে সেটার দিক থেকে পুষ্টিকর খাবারগুলো আসলে আমরা কেনার সক্ষমতার জায়গায় যেতে পারি কিনা, এবং সেটা আসলে আমার যে পুরো নেশনে যে নতুন শিশু জন্ম নিচ্ছে সেটার উপরে একটা ধরনের মানে প্রভাব দিচ্ছে কিনা রাষ্ট্রীয়গত দিক থেকে, সেটাও কিন্তু এখানে একটা ভাবার বিষয় চলে আসে। তার মানে দরিদ্র পরিবারে আমার পুষ্টিকর খাবারের যে ব্যাপারটা সেটার একটা সক্ষমতার অভাব কিন্তু থেকেই যায়। এবং আরও জেনারেলাইজ দিক থেকে যদি ভেবে দেখি আমরা, তাহলে দেখব যে অল্প বয়সে আমাদের যে আমাদের গ্রামীণ পরিবেশে হোক বা শহরে বা মফস্বল এলাকাগুলোতে দেখা যায় যে অল্প বয়সে বিয়ে হওয়ার যে ব্যাপারটা এবং মাতৃত্ব ঘটার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে। তার মানে আমাদের দেশে অল্প বয়সে বিয়ে হওয়ার যে ব্যাপারটা এবং মাতৃত্বের হার মানে এটা হচ্ছে এখনও অনেক বেশি। কারণ অল্প বয়সী মায়েদের শরীর কিন্তু আবার দেখা যায় যে বিজ্ঞানগত দিক থেকে আমাদের শারীরিকভাবে সেটা গর্ভধারণের জন্য কি থাকে না, প্রস্তুত থাকে না, যেটা আমরা প্রিম্যাচিওর বাচ্চা জন্মের জন্য একটা প্রধান কারণ হিসেবে সেটাকে চিহ্নিত করি। বিশেষ করে আমাদের গ্রামীণ এলাকায় যখন আমরা কিশোরীদের মানে পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করে দেখি, পরিসংখ্যানগত দিক থেকে তাদের কম বয়সে বিয়ে হওয়ার হারটা বেশি। এবং কেন দায়ী সেটার পিছনে অনেক অর্থনৈতিক কারণ, সাথে আর্থসামাজিক প্রেক্ষাপট, সাথে সাংস্কৃতিক প্রভাব অনেক কিছু জড়িত। এবং একই সাথে আমাদের যে কিশোরী মায়েদের যে শারীরিক এবং একই সাথে মেন্টাল যে কন্ডিশনটা মানে সেটা আসলে ডেভেলপমেন্টটা কি পরিপূর্ণতা পায় কি না সেটাও একটা প্রশ্ন থেকেই যায়। তার মানে শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, যেটার প্রেক্ষিতেও আমাদের এই যে মূল যে বয়সটা সেটা হওয়ার পূর্বে আমাদেরকে শিশু জন্মের জন্য সিদ্ধান্তটা নিতে হচ্ছে। এবং একই সাথে প্রজনন স্বাস্থ্যের যে ব্যাপারটা সেটার মধ্যে যে এডুকেশনটা আছে, সাথে আমাদের নিজেদের যে সচেতনতার যে একটা ডিফিকশন এটা কিন্তু জড়িত। আরও জেনারেলাইজভাবে যদি ভেবে দেখি আমরা যে গর্ভাবস্থায় যখন আমরা সঠিক স্বাস্থ্যসেবার ব্যাপারটাকে পাচ্ছি না, তখন কিন্তু সিদ্ধান্তের জায়গাটা আমি যতটুকু নিতে চাই সেটাকেই শুধু প্রাধান্য দিচ্ছি আমরা। সেখানে কিন্তু একটা পরামর্শ সূচক যে একটা দক্ষ চিকিৎসকের যে ব্যাপারটা এবং একই সাথে মাতৃ স্বাস্থ্য কেন্দ্র থেকে যে একটা মনিটরিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। তার মানে আমাদের যে প্রত্যন্ত অঞ্চল সেখানে কিন্তু ওই যে প্রসূতি স্বাস্থ্যসেবার যে ব্যাপারটা সেটা সঠিকভাবে আমাদের এখনও রিচ করে নাই। দ্যাট মিনস স্পেশালি আমাদের যদি এই গ্রামীণ এলাকাগুলোতে আমরা স্বাস্থ্যকেন্দ্রের যে ব্যাপারটা, যেটার মধ্যে স্পেশালি যেটা আমাদের মাতৃ স্বাস্থ্যকেন্দ্র এবং একই সাথে সেখানকার যে একটা সুদক্ষ চিকিৎসকের যদি একটা কম্বিনেশনকে ভাবার চেষ্টা করি, দেখব যে সেটার মধ্যে ফলাফলগুলো খুবই দুর্বল। তার মানে সেখানে একটা অভাব আছে। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের নিয়মিত যে প্রসূতি চেক আপের যে ব্যাপারটা প্রয়োজন সেটা কিন্তু আমরা এই স্বাস্থ্য কেন্দ্রের যে ব্যাপারগুলো সেখান থেকে কিন্তু আমরা পাই না। এবং সেটা নিতেও আমরা আগ্রহী আসলেই কিনা এটাও এক ধরনের দেখা যায় যে মনস্তাত্ত্বিক প্রভাব থেকেই যায়। এবং ওইখানে যে দেখা যায় যে মাতৃত্বকালীন পরিস্থিতিটাতে যখন একজন নারী যখন সেখানে যায়, সেখানে একজন দক্ষ যে মিডওয়াইফ বলি বা নার্সের যে একটা ব্যবহার বা সেখানকার যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম মানে সেটাও কিন্তু আমরা খুব বেশি প্র্যাকটিসিংয়ের মধ্যে পাই না। তার মানে এটাও কিন্তু এক ধরনের বলা যায় যে সিদ্ধান্তের দিক থেকে সময়ের যে পরিস্থিতিটা সেটা নির্ধারণের জন্য একটা ভুল ডিরেকশন আমাদেরকে দিয়ে দেয়। এবং একই সাথে যখন আমরা দেখব যে অনিরাপদ প্রসব পদ্ধতিটা এটাও আমরা বাদ দিব কেন, এটাও এর মধ্যে থেকে যায়। আরও যদি কারণ দেখি আমরা একটু ভেবে দেখি যে আমরা ওই যে সংক্রমণ আর দীর্ঘমেয়াদী রোগের যে ব্যাপারগুলো, কারণ আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক যে পরিস্থিতিটা সেটা উত্তরবঙ্গ দেখি বা উত্তর পূর্ববঙ্গ দেখি অথবা আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল দেখি বা উত্তর পশ্চিম অঞ্চল বা আমাদের পূর্ব দক্ষিণ অঞ্চলের যে অংশগুলো, নদী ভেদত অবস্থার কারণে কিন্তু দেখা যায় যে সবসময় সিজনাল এক ধরনের রোগের পরিস্থিতি থাকেই যায়। তার মানে আমাদের গর্ভবতী নারীদের জন্য এই সিচুয়েশনটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সেটা আমরা সামনের দিকে দেখব। কিছু পরিসংখ্যানিক অ্যানালাইসিসের জায়গাগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে গর্ভবতী নারীদের সেখানে ইনফেকশনের যে ব্যাপারটা, সাথে বর্তমানের ক্ষেত্রে যেটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি এক ধরনের বলা যায় যে দীর্ঘমেয়াদী রোগের যে ব্যাপারটা আসে, ডায়াবেটিস নামটা সবার ঘরে ঘরে কমন একটা ব্যাপার, সাথে হাইপার টেনশনের যে ব্যাপারগুলো, এই সব সমস্যাগুলো কিন্তু সবসময় মানে আমরা দেখি যে নিজেদের পরিবারের মানুষদের মধ্যে ওই ব্যাপারগুলো মানে অধিক বেশি এবং আমরাও সেই রোগের জিনটাকে বহন করতেছি কিনা সেটাও একটা বলা যায় যে প্রশ্নবিদ্ধ সিচুয়েশন। তার মানে এই যে এসব রোগগুলো যখন একজন গর্ভবতী নারীর ক্ষেত্রে থাকতেছে সেটা কিন্তু শিশু জন্মের যে ঝুঁকিটা সেই ঝুঁকিটাকে কিন্তু কি করাচ্ছে, বৃদ্ধি করায় দিচ্ছে। তার মানে
আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে ব্যাপারটা, সেটাকে আমরা কতটা সচেতনভাবে আমাদের বাংলাদেশের 64 জেলায় প্র্যাকটিসিংটা করতে পারতেছি, সেটা হচ্ছে গর্ভবতী অবস্থায়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে সেটার জন্য আমরা কতটা বেশি সচেতন ওই ব্যাপারটাকে নির্মূল করার জন্য। একই সাথে গর্ভাবস্থায় যদি ডায়াবেটিসের সিচুয়েশন থাকে এবং সাথে কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের মেন্টালি হাইপার টেনশনের ব্যাপারগুলোকে পাই, মানে সেটাকে আদতেই আমরা নির্মূল করার জন্য সেই স্বাস্থ্য কাঠামোটা তৈরি করতে পারছি কিনা। একই সাথে প্রজনন স্বাস্থ্যের যে অবহেলার যে ব্যাপারটা, এই অবহেলা জায়গাটা কতটা, এবং সেটা মানে আমাদের যে প্রত্যেকটা জেলাভিত্তিক সিচুয়েশনগুলোতে প্র্যাকটিসিংগুলো আলাদা আলাদা, মানে আঞ্চলিকভাবে জিনিসগুলো আলাদা আলাদা। তো প্রজনন স্বাস্থ্যের যে চর্চাটা, সেটা আমাদের প্রত্যেকটা জেলায় কতটা বেশি আমরা সফল হতে পারছি। আরও যে গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে যে দরিদ্র এবং একই সাথে আমাদের কাজের যে প্রেশারের জায়গাটা, কারণ আমাদের বাংলাদেশে যে দেখা যায় যে প্রত্যেকটা গ্রামীণ পরিবারগুলোতেই, অধিকাংশ পরিবারগুলোতে শহরের পরিস্থিতিকে কেন্দ্র করে হলেও যে নারীদের কাজের কিন্তু একটা চাপ থাকে, সেটা পারিবারিক চাপের যে সাংসারিক চাপ সেটা কিন্তু থাকে, সাথে গর্ভাবস্থার দিক থেকে সেটা কিন্তু একটা মারাত্মক একটা প্রভাব কিন্তু ফেলে। তখন পারিবারিকভাবেও আমাদের সচেতনতার জায়গাটা ঠিক কতটুকু মানদণ্ডে নিয়ে তাদের সাথে আমরা কোঅপারেশন করে ওই 9 মাসের সিচুয়েশনটাকে কাটাতে পারি, সেটা কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ। তার মানে অধিক পরিশ্রমের যে ব্যাপারটা, সেটা কিন্তু গর্ভাবস্থায় একজন নারী পাচ্ছে, যেটা কিন্তু ওই গর্ভাবস্থায় যে শিশুর বিকাশটা হচ্ছে সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। দ্যাট ইজ রেজিস্ট্যান্স, যে তার হচ্ছে মানসিক ডেভেলপমেন্ট বলি, তার শারীরিক এক্সিস্টেন্সের যে ডেভেলপমেন্ট বলি, সেটার জন্য একটা কিন্তু বাধাপ্রাপ্ত পরিস্থিতি পাচ্ছে। তার মানে এই ধরনের ব্যাপারগুলোও কিন্তু শেষের দিকে যে সম্পূর্ণ টাইমিং পিরিয়ডটাতে একটা সুস্থ পরিস্থিতি দিতে পারে না, যেটার কারণে প্রিম্যাচিওর যে বাচ্চার যে পরিস্থিতিটা, সেটা কিন্তু আমরা ইনবর্ন পিরিয়ডের মধ্যে পাচ্ছি। তার মানে গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রামের যে ব্যাপারটা, যেটাকে আমরা চিন্তা করি, মানে সেটা কিন্তু দেখা যায় যে বিভিন্ন বাস্তব আঙ্গিকতার দিক থেকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে হয় না। একই সাথে অর্থনৈতিক অসচ্ছলতার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে থাকেই। আর দীর্ঘক্ষণ যে কায়িক পরিশ্রম, সেটা কিন্তু স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব দেয়। আর আমাদের বর্তমানের যে পরিবেশগত প্রভাবগুলো, বিশেষ করে বায়ু দূষণ পরিস্থিতিটা, সাথে আমাদের যে আবহাওয়াগত যে পরিস্থিতিটা বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ আমাদের যে পরিবেশ দূষণ, বিশেষ করে ইটের ভাটার যে কালো ধোঁয়া, সাথে গাড়ি শহরের পরিবেশের মধ্যে, আর বায়ু দূষণের যে একটা চরম মাত্রাতিরিক্ত দূষণের পরিস্থিতি, সেটা কিন্তু আমাদের যে শিশু জন্মের যে একটা অপরিণত অবস্থাটাকে কেন্দ্রীভূত করে দেয়, সেটা কিন্তু একটা বড় কারণ। কারণ আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা যারা দেখা যায় যে উত্তরবঙ্গের দিকে তাকায়, তাদের দিক থেকে জিনিসটা খুব বেশি চোখে পড়ে না, কিন্তু দক্ষিণবঙ্গে যে আমাদের উপকূলীয় অঞ্চল, সেখানে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি মানে আমাদের চোখে পড়ে। কারণ তাপমাত্রার ওঠানামার যে ব্যাপারটা সমুদ্রের সাথে বা ভূপৃষ্ঠের সাথে, আমাদের যে সমুদ্রপৃষ্ঠের যে একটা পরিস্থিতি, এটা কিন্তু টেম্পারেচারের সাথে একটা বড় ধরনের সম্পর্কের জায়গা রাখে, যেটার কারণে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতাটা বাড়বে। এখন এই যে উচ্চতাটা বাড়বে, এটা কিন্তু আমরা চাক্ষুষভাবে মানে মেজার করতে পারবো না। এটা দেখা যাবে যে 10 বছর বা 15 বছর ধরে যে সমুদ্রের যে তীর বর্তমানে, যেটা যেমন ধরি পটুয়াখালীর যে ব্যাপারটা, যে পটুয়াখালীতে আমাদের 10 বছর পূর্বে সমুদ্র তীর এখন যে জায়গায় আছে, সেটা থেকে আরও 5 কিলোমিটার পূর্বে ছিল, অর্থাৎ আরও সামনের দিকে ছিল। কিন্তু সেটা দেখা গেছে যে ওই 5 কিলোমিটার জায়গাটা এখন পানি দ্বারা মানে ডুবন্ত অবস্থায় থাকে। দ্যাট মিনস এই যে গ্লোবালি যে টেম্পারেচারের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের স্লোলি জিনিসটাকে আঘাত করে। মানে সেটা যে আমরা ইনস্ট্যান্ট কোনো ফলাফল পাচ্ছি বা দেখতে পারবো, সেটা কিন্তু এরকম না। এবং এই যে প্রাকৃতিক দুর্যোগের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের যে নারীর গর্ভধারণের যে সময়ের যে ব্যাপারটা, সেটাতে কিন্তু সমস্যা তৈরি করে। বিশেষ করে আমাদের এই যে এই গত বছরে হওয়া আগস্টের যে আমাদের ফেনী আর হচ্ছে আমাদের এই উত্তর আর দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে যে ভয়াবহ বন্যার পরিস্থিতিটা, সেটা কিন্তু এখন এসে জিনিসগুলোর একটা ভয়াবহতাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে এয়ার পলিউশনের সিচুয়েশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সাথে পানি দূষণ বা খাদ্যের যে একটা দূষণ বা এইখানে যে পলিউশনটা, সেটা কিন্তু আরও বড় একটা কারণ। তার মানে ওভারঅল চারপাশ থেকেই মানুষের জীবন লিড করার জন্য যে একটা সুস্থ কাঠামো প্রয়োজন, সেটা কিছুটা হলেও চ্যালেঞ্জিং। একই সাথে তাপমাত্রার যে অস্বাভাবিক পরিবর্তনের যে ব্যাপারটা, সেটা বিগত 10-15 বছরের ডেটাগুলোকে দেখলে আমরা সেটার একটা সুন্দর কার্ভ দেখতে পারি আর কি। আর সুন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে পরিবার পরিকল্পনার যে প্রভাব, সেটা আদতেই মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন রিজিয়নগুলোতে প্র্যাকটিসিংয়ের ব্যাপারটা কেমন, মানে সেটা কিন্তু দেখা যায় যে নিয়ন্ত্রণের পরিস্থিতির যে জায়গাটা, এখন নিয়ন্ত্রণের জায়গাটা, এটা কিন্তু আসলে বিভিন্ন দিক থেকে দেখা যায় যে ব্যক্তি স্বাধীনতার পরিস্থিতির উপরে ডিপেন্ডেন্ট, সাথে অর্থনৈতিক পরিস্থিতির সাথে ডিপেন্ডেন্ট। কিন্তু একজন নারী যখন সন্তান জন্ম দিচ্ছে, সেক্ষেত্রে
তার শারীরিকভাবে তার একটা কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে, যেটার কারণে পরপর সন্তান নেওয়ার ব্যাপারটা কিন্তু ওই নারীকে গর্ভধারণের জন্য একটা সমস্যার জায়গাতে ফেলাই দেয়। সেটা হচ্ছে শারীরিকভাবে তাকে দুর্বল করে ফেলে। তার মানে এই যে ঘটনাটা, সেটাও কিন্তু আমাদের এই যে প্রিম্যাচিওর যে বাচ্চার যে জন্ম হওয়ার যে ব্যাপারটা, সেটার সাথে কিন্তু জড়িত। তার মানে এখানে আমাদের আসলে বলা যায় যে আমাদের নিজেদেরই একটা সচেতনতার অভাব আছে, সাথে পরিবার পরিকল্পনার যে কর্মসূচি বলি, মানে সেটার জন্য একটা দুর্বল বাস্তবায়নের যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর ওই যে আমাদের যে মাতৃত্বকালীন সময়টা, যে গর্ভাবস্থায় যখন নারীরা থাকে কোথায়, বাসা বাড়িতে থাকে, গৃহস্থালীর সাথে সম্পর্কযুক্ত তাদের অবস্থাটা, দেখা যায় যে অনেকে মানে চুপচাপ বসেও থাকতে পারে না। অর্থাৎ খুব বেশি যে একটা বিশ্রামের পরিস্থিতি নিবে সেটাও হয় না। এমনও অনেক ফ্যামিলি আছে যেখানে আমাদের নারীরা দেখা যায় যে গর্ভাবস্থায় অনেক মানসিক চাপের মধ্যে থাকে, বা সেখানে এক ধরনের পারিবারিক যে কলহ বা পারিবারিক যে সহিংসতার যে ব্যাপারটা, সেটার শিকার সরাসরি হচ্ছেন ওই গর্ভাবস্থার নারীরা। তবে এর প্রভাবটা কিন্তু ওই নারীর উপরে যতটুকু পড়ে তার চেয়ে বেশি পড়তেছে কিন্তু শিশুটার উপরে। তার মানে ওই যে প্রিম্যাচুর বাচ্চার যে জন্ম ঝুঁকিটা, সেটা কিন্তু এই সিচুয়েশনের কারণে কিন্তু সেটা বাড়তেছে। তার মানে পারিবারিক কলহ, এটাতে আমরা অনেক বেশি পারদর্শী, জিনিসটা প্রতিটা পরিবারের মধ্যে দেখা যায় যে প্রায় ঘটেই। তার মানে এই ব্যাপারটাতে আমরা কতটা সচেতন হতে পারছি সেটাও কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তার মানে আমরা কিন্তু নিজেরাই এই যে বাংলাদেশে অপরিণত শিশু জন্ম হারের যে ব্যাপারটা, সেটাকে কিন্তু প্রমোট করতেছি। তার মানে গৃহস্থালীর সাথে যে সহিংসতার যে কৌশলগুলো, মানে সেটা কিন্তু আদতে ভালো কোনো ফলাফল দেয় না। মূলত একটা ঝুঁকিপূর্ণ সিচুয়েশনটাকে ওই পরিবারে নিশ্চিত করায় দেয়। সাথে বিষণ্ণতা বলি বা মানসিক অসুস্থতার যে ব্যাপারটা বলি, সেটাও কিন্তু সেখানে আমাদের ডিস্ট্রিবিউশন করায়। যেমন এই যে বাংলাদেশে বর্তমানের ক্ষেত্রে যে তামাক জাতীয় পণ্য বলি বা নেশা জাতীয় দ্রব্য পণ্যের যে ব্যবহারগুলো, এটা কিন্তু অহরহ হয়ে গেছে। যেটা কিন্তু বর্তমানের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তামাক জাতীয় যে পণ্যগুলো, দ্রব্যগুলা, সেই যে দ্রব্যগুলার ব্যবহারটা কিন্তু সরাসরি ইফেক্ট দিচ্ছে পরবর্তী যে প্রজন্ম, শিশু জন্মের যে ঝুঁকির যে ব্যাপারটা সেটাতে। কারণ যখন গর্ভাবস্থায় নারী যখন সরাসরি বা পরোক্ষভাবে যখন তামাক জাতীয় একটা পরিবেশের মধ্যে দীর্ঘদিন থাকতেছে, এটা কিন্তু দুই একদিনে যেটা সামনে থাকতেছে সেটার কিন্তু কোনো প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে, মানে সেই পরিবেশে যদি কেউ ব্যালেন্স করে, যেমন দেখা যাচ্ছে যে 1 বছর ধরে টানা কেউ এমন একটা পরিবেশের মধ্যে থাকে যেখানে প্রতিনিয়ত আশেপাশের মানুষজন, যে দেখা যাচ্ছে 24 ঘন্টায় মানে শিডিউল করে করে দেখা যাচ্ছে তামাক বা নেশা জাতীয় দ্রব্য পান করে বা খায়। তো তার মানে ওই পরিবেশটা কিন্তু আমাদের গর্ভবতী নারীদের জন্য সরাসরি একটা চ্যালেঞ্জিং পরিবেশ, যেটার ইফেক্টটা কিন্তু আমরা সরাসরি পাই হচ্ছে অপরিণত শিশু জন্মের যে ব্যাপারটা সেটার মধ্যে। তার মানে এই যে আমরা ধূমপান বলি বা গর্ভাবস্থায় যে মদ্যপানের যে ব্যাপারগুলো বলি বা নেশাজাতীয় দ্রব্যের যে প্রভাবগুলো বলি, এই জিনিসগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে ওই সাধারণ বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু পড়ে যায়। মানে এই জিনিসগুলো আসলে আমাদের কমন, মানে চোখে দেখা পরিস্থিতিগুলো। এবং এই যে এতখানি যখন আমরা ব্যাপারগুলোকে আলোচনা করতেছি, এটিকে আসলেই আমরা সমাধান করার জন্য একটা তালিকা করতে পারি না? হ্যাঁ, বা মানে সম্ভাব্য কিছু পসিবল কিছু সলিউশনসের জায়গাটা চিন্তা করতে পারি, যে এই যে এতগুলো কারণ শোনার পরে খুব সহজেই আমাদের মাথার ভিতরে ইনস্ট্যান্ট, যারা একটু ইন্টেলেকচুয়ালভাবে চিন্তা করে, যারা স্টুডেন্ট হিসেবে চিন্তা করে যে যে ভাই প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাড়ানোর পরিস্থিতি যদি ঘটাই দিই, তাহলেই তো জিনিসটার মধ্যে একটা সচেতনতার জায়গা তৈরি হবে। ঠিক আছে, নিলাম পয়েন্টটা যে প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাড়ানোর পরিস্থিতিটা এখানে নেওয়া দরকার। একই সাথে অনেকেই এখানে বলবে যে আমাদের অল্প বয়সে বিয়ে বন্ধ করার যে ব্যাপারটা, সেটা ঘটানো হলেও তো আমাদের সামাজিকভাবে ওই জিনিসগুলো একটা নারীকে ফেস করতে হয় না। ঠিক আছে, এটাও পয়েন্টও নেওয়া যায়। আবার অনেকে বলবে যে আমাদের যে ওই যে গর্ভবতী নারীরা যখন তাদের ফেজটাকে পালন করতেছে, ওই ফেজের মধ্যে নিয়মিত চেক আপ করার যে ব্যাপারটা, ঠিক আছে, এই পয়েন্টও নেওয়া যায় যে নিয়মিত চেক আপ করার যে ব্যাপারটা, এই জিনিসটা এরকম হয়ে যায় কিছুটা আমাদের বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষেত্রে ভাবলে, যে যে অ্যাজ এ হাজব্যান্ড পরিবারে কাজ করে, মানে সে মোটামুটি দেখা যায় যে কাজকর্ম বাদ দিয়ে অনেক সময় ওই নারীর প্রতি ক্ষিপ্ত হয়ে যায় যে কাজকর্ম বাদ দিয়ে তার সাথে কেন সে চেক আপে বারবার যাবে, সে তো সুস্থই আছে। তো এই ব্যাপারটা কিন্তু থাকে। ঠিক আছে, এটাকে আমরা সমাধান হিসেবে মানে প্রস্তাবনা হিসেবে চিন্তা করি। আবার একই সাথে দেখা যায় যে মাতৃত্ব স্বাস্থ্যের জন্য যে পুষ্টিকর খাওয়ারের যে সহজলভ্যতাটা প্রয়োজন, সেটা আমাদের দরকার, মানে প্র্যাকটিসিংটা দরকার। লিস্টের মধ্যে রাখা যায়, কিন্তু এখন আদতে সেটা বাস্তবায়নযোগ্য হবে কিনা সেটা কিন্তু ভাবার বিষয়। আবার একই সাথে যখন আমরা দেখব যে দারিদ্র দূরীকরণের যে ব্যাপারটা, সেটা যখন সামাজিকভাবে জিনিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হবে, সেটা আসলেই আমার ওই নিম্নবিত্ত পরিবারের জন্য এই মাতৃত্বকালীন সময় সেটা গ্রহণীয় উদ্যোগ হবেই কিনা, এটাও একটা প্রস্তাবনা রাখা যেতে পারে আমাদের চিন্তা ভাবনায়। মানে আমরা এভাবে সলিউশনটাকে চিন্তা করতে পারি। আচ্ছা, আবার আরও চিন্তা করি আমরা যে এই যেমন ধরা যায় যে
পরিবেশের যে ব্যাপারটা বলছি না, পরিবেশ জলবায়ু মানে এগুলো নিয়ন্ত্রণের জন্য তাহলে আমাদের কি প্রয়োজন, যেহেতু পরিবেশ আমাদের ব্যক্তিগত মানে সম্পত্তি না বা সম্পদ না, যেহেতু পরিবেশ নামক জিনিসটা হচ্ছে আমাদের সরকারের সাথে সম্পর্কযুক্ত, রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত, তার মানে এখানে আমাদের একটা মানে সুষ্ঠু সরকারি নীতি প্রণয়নের জায়গাটা দরকার আছে। তার মানে পরিবেশগত দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের ওই যে সরকারি কিছু নীতি প্রণয়নের ব্যাপার দরকার আছে। ঠিক আছে, এত সুন্দর সুন্দর প্রস্তাবনা আদতেই সেগুলো বাস্তবায়নযোগ্য হবে কিনা সেগুলোকে আমরা একটু চেক দিব পরে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে যেমন যে পারিবারিক কলহ, আবার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের যে সহিংসতার যে ব্যাপারগুলো বিভিন্ন পরিবারের মধ্যে ঘটে, এটাকে আমরা মানসিক স্বাস্থ্যসেবার যে ব্যাপারটাকে বৃদ্ধি করানো, ইনক্রিজ করানো, সেটার সাথে সম্পর্কযুক্ত করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা চিন্তা করতে পারি একটা সম্ভাব্য কৌশল হিসেবে যে মানসিক স্বাস্থ্যসেবাটাকে বৃদ্ধি করতে হবে। এখন সেখানে প্রশ্ন হতে পারে যে আমাদের একটা জেলায় বা যে কোনো একটা জেলায় ঠিক কতজন সাইকোলজিস্ট থাকে। যদি আমরা পরিসংখ্যানে যদি খুঁজে দেখি, দেখবো যে একজন আমাদের কোনো সাইকোলজিস্ট নেই, সেটা হোক শিশুদের জন্য বা একজন পরিণত অ্যাডাল্ট মানুষের জন্য। কারণ মানুষের জীবনের যে ফেজগুলা, যে তার অ্যাডোলেসেন্সে বয়স থেকে তার যে অ্যাডাল্ট হওয়ার যে সিচুয়েশনগুলোতে তার যে মানসিক যে আপ ডাউনগুলো ঘটে, সেটাকে মনিটরিং করার জন্য রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত কোনো সাইকোলজিস্ট সেভাবে আমরা দেখি না। আর যদি থেকেও থাকে দেখা যায় যে আমরা ওই যে কমনভাবে লিস্টের মধ্যে তাকে কখনোই দেখি না। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে হার্ট রিলেটেড মানে কার্ডিওলজিস্ট, সাথে হচ্ছে আমাদের হাত ভাঙা, পা ভাঙা, তারপরে হচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, সাথে হচ্ছে গ্যাস্ট্রিক, এই যে রিলেটেড ডাক্তারদের প্র্যাকটিসিংয়ের পরিস্থিতিটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি, মানে কমন পরিস্থিতিতে আমরা চোখে দেখি। কিন্তু সাইকোলজিস্টের সিচুয়েশনটা রাষ্ট্রীয়ভাবে জিনিসটাকে আমরা আসলেই দেখছি কিনা এটা আসলে কিন্তু কারো মনে পড়ে না। তার মানে মানসিক স্বাস্থ্যসেবা বৃদ্ধির যে ব্যাপারটা, সেটাকে যদি সামনেও নিই আমরা, সেটা খুব বেশি আমাদের যে ফলপ্রসূ পরিস্থিতি দিতে পারবে কিনা সেটা আমাদের একটা আলোচনা হতে পারে। তারপর ওই যে পরিবার পরিকল্পনার যে ব্যাপারটা, যে পরপর সন্তান নেওয়ার ব্যাপারটা আসলেই গ্রহণযোগ্য হবে কিনা, এবং এখানে দেখা যায় যে সেই সিদ্ধান্ত দেওয়ার আসলে অন্য মানুষকে, মানে এখানে এরকম প্রশ্ন চলে আসে যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো থেকে এই প্রশ্নটা চলে আসে যে আমি সন্তান নেব, তাতে আপনার কি। তাহলে এই যে ব্যাপারগুলো, মানে এই প্রশ্নগুলো, এটা মূলত আমাদের যে প্রস্তাবনার মধ্যে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আসলে আমাদের স্বাস্থ্য সমস্যার যে ব্যাপারগুলো, যে আমাদের শিশু যে জন্মহারের যে ব্যাপারটা মানে অপরিণত অবস্থায়, সেটা আসলেই আমাদের যৌক্তিক কিনা। তার মানে আমরা যে প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাড়ানোর ব্যাপারটাকে পাইলাম, একই সাথে অল্প বয়সে আমাদের যে বিয়ে বন্ধ করার যে ব্যাপারটা সেটাও আমাদের মধ্যে পাইলাম, সাথে গর্ভবতী নারীদের যে নিয়মিত চেক আপটাকে নিশ্চিত করতে হবে এটাকেও পাইলাম, সাথে মাতৃ স্বাস্থ্যর যে পুষ্টিকর খাবারের যে একটা সহজলভ্যতা প্রয়োজন সেটাকেও কিন্তু পাইলাম আমরা, এবং ওই যে দারিদ্র্য দূরীকরণের যে সামাজিক উদ্যোগটা সেটাকেও কিন্তু পাইছি, এবং পরিবেশগত বা জলবায়ুগত পরিস্থিতিটার দূষণটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের নীতি প্রণয়নটা আমাদের প্রয়োজন। আরও যে মানসিক স্বাস্থ্যসেবার যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এটার মধ্যে আছে। আর ওই যে পরিবার পরিকল্পনা মানে গুরুত্ব যে বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমাধানের জন্য যে পয়েন্টগুলো আমরা তালিকা করলাম, মানে সেগুলো কি আসলেই আমরা বাস্তবে পাই? যেমন একটা সাধারণ পয়েন্টকে যদি আমরা অ্যাপ্রোচ করে সামনের দিকে আগাই, যেমন দেখা যায় যে প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাড়ানো। আচ্ছা, শিক্ষার যে পরিস্থিতিটা, মানে শিক্ষা যারা আমরা গ্রহণ করি বা প্রতিনিয়ত সেই সাইকেলটার মধ্যে আসি, মানে এই শিক্ষা ব্যাপারটা আসলে আমাদেরকে কি ইনস্ট্যান্ট কোনো ফলাফল দিতে পারে, বা সেটা কি আসলে ইনস্ট্যান্ট ফলাফল পাওয়ার মতো কোনো বিষয়? মানে শিক্ষা ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের দেখা যায় যে একটা গড় ফলাফল। তার মানে সেটা হচ্ছে সম্মিলিতভাবে দেখা যায় যে 5-10 বছর বা 7 বছর বা 1 বছর পরবর্তীতে সেটা ধীরে ধীরে তার সামষ্টিক পরিস্থিতিটা কিন্তু অ্যাপ্লাই হওয়া শুরু হয়। তার মানে প্রজনন স্বাস্থ্য শিক্ষার ব্যাপারটাকে যদি ধরে নিলাম যে 2025-এ আমি জিনিসটাকে অ্যাপ্লাই করতেছি, তার মানে সাথে সাথে আমি সেটার ফলাফলটা পাবো না। কারণ ওই শিক্ষাটাকে গ্রহণ করবে ঠিক কতজন নাগরিক বা সচেতন মানুষ, এবং সেটাকে আসলেই উপলব্ধি করতে পারবে কিনা অ্যাকুরেটভাবে, সেটা কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ। তার মানে আসলেই কি আমার প্রজনন স্বাস্থ্যের শিক্ষা বাড়ানোটা বাস্তবায়ন সম্ভব কিনা, এবং আমাদের যে 64 জেলার যে ব্যাপারটা, মানে সেখানকার মধ্যে মানে কোনো জেলায় কি আমরা এখনও এটার পরিপূর্ণভাবে চর্চার যে ব্যাপারটা সেটাকে কি দেখছি, বা যদি চর্চা নাই দেখি সেটা না হওয়ার কারণগুলো কি, মানে এই যে প্রজনন স্বাস্থ্য শিক্ষার ব্যাপারটাতে আমাদের যদি চর্চা নাও থাকে তাহলে সেটা মানে না হওয়ার কারণগুলো কী কী, এবং এখানে আমাদের যে আশেপাশে যে মানে সমাজেই তো বসবাস করি আমরা, সামাজিক জীব, তাহলে সাংস্কৃতিক প্রভাবগুলো আমাদের কী কী এখানে, যে এটা আমাদের মূলত ওই সমাজের যে সামাজিক যে প্রেক্ষাপটটা সেটা আসলে জড়িত আছে কি না, এবং ওইখানে আমাদের যে কী ধরনের মনস্তাত্ত্বিক অবস্থাগুলো জড়িত, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের প্রশ্নগুলো চলে আসে। তার মানে এটা একটা বড় চ্যালেঞ্জ, মানে বাস্তবায়নটা একটা বলা যায় একটা চ্যালেঞ্জ, কারণ সেখানে সাংস্কৃতিক প্রভাব জড়িত, আর্থসামাজিক প্রেক্ষাপট জড়িত, মনস্তাত্ত্বিক পরিস্থিতি জড়িত, মানে হিউজ জিনিস। তার মানে রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশনটা আমার বাংলাদেশের ক্ষেত্রে
বলা যায় যে বাস্তবায়নটা এখনও বলা যায় যে অপ্রতুল। বিশেষত আমাদের গ্রামীণ যে অঞ্চলটা আছে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত সমাজে এই ব্যাপারটা এখন একটা ট্যাবু হিসেবে কিন্তু বিবেচিত হয়। কারণটা কি? মানে প্রজনন স্বাস্থ্য শিক্ষাটাকে বাস্তবায়ন করা সম্ভব? যদি বলা হয় যে প্রশ্ন করা হয় মানুষজনকে, তাহলে বলা যায় হ্যাঁ সম্ভব। তবে এর জন্য যে পরিস্থিতিগুলো দরকার, যে আমাদের মানে সমাজভিত্তিক যে একটা দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই জিনিসটাকে ইনক্লুডেড করে চর্চা করানো এবং সরকারের সাথে সম্পর্কযুক্ত বেসরকারি বিভিন্ন উদ্যোগের সমন্বয়তাটা, মানে একটা কম্বাইন্ড বা হাইব্রিড মিক্সিং প্রয়োজন। তার মানে উন্নত দেশের ক্ষেত্রে যখন আমরা দেখব যে রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু স্বাস্থ্য শিক্ষা কার্যকরের সাথে বাস্তবায়নটা তারা করার চেষ্টা করে। তার মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ শহরের ক্ষেত্রে জিনিসটাকে দেখা যায় যে সচেতন ফ্যামিলিগুলোর মধ্যে জিনিসগুলোর পাঠ চর্চা আছে, তার মানে আমরা সেটাকে পাঠ করতে পারি, কিন্তু আদতেই সেটাকে সামাজিকভাবে সেটাকে বাস্তবায়নযোগ্য করে তুলতে পারি কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষত আমাদের গ্রামীণ যে অঞ্চলটা, সেখানে এই যে উদ্যোগটা সেটা কিন্তু এখনও কিন্তু পিছাই আছে। যেমন দেখা যায় যে কোনো ইউনিয়নের একটা গ্রামে চলে গেলাম, যেখানে এখনও দেখা যায় যে আমাদের মাটির রাস্তা, ভ্যান চলে, পায়ে হেঁটে আমাদের লোকাল বাজারে যেতে হয়। সেই এলাকাটাতে কিন্তু আমার প্রজনন স্বাস্থ্য শিক্ষার বাস্তবায়নটাকে গড়ে তোলাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আর সেখানে যদি আমরা করতে না পারি, তার মানে কিন্তু সেটা এখনও আমার জন্য একটা প্রশ্নবিদ্ধ সমস্যা হিসেবে থেকে যাবে। এখনও বলা যায় যে আমাদের কী কারণে এই যে প্রজনন স্বাস্থ্য শিক্ষা বলি বা এই ব্যাপারটার সাথে জড়িত যে সাংস্কৃতিক প্রভাবটা, মানে সেটা কেন সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার পরিস্থিতিটা পাচ্ছে না বা পায় নাই। যেমন আমাদের বাংলাদেশের এমন অঞ্চল আছে যেখানে প্রজনন নামটা শুনলেই বা যৌনস্বাস্থ্য নামটা শুনলেই সেখানে দেখা যায় যে অবৈধ, নিষিদ্ধ বা লজ্জার একটা বিষয় হিসেবে সেখানে দেখা হয়। তিনটা বিষয় কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ প্রজনন যৌনস্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত অবৈধ এই জিনিসটা এক ধরনের আলাদা বিষয়, নিষিদ্ধ এটা আর এক ধরনের বিষয়, এবং লজ্জার বিষয় এটা আর এক ধরনের বিষয়। মানে তিনটা কিন্তু আলাদা ধরনের বিষয়, যেটা আমার বাংলাদেশের 64 জেলার এমন অঞ্চল আছে যেগুলোর মধ্যে এক্সিস্ট করে। বিশেষত আমাদের গ্রামীণ সমাজের ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে এই ধরনের যে বলা যায় যে লজ্জার বিষয় হোক বা সেটা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা হোক, মানে সাংস্কৃতিক প্র্যাকটিস থেকে আসা বিভিন্ন ধরনের রিচুয়ালস থেকে আসা হোক, মানে সেগুলো কিন্তু শিশুদের যে নৈতিকতার যে ব্যাপারটা সেটার সাথে কিন্তু জড়ায় যায়। তার মানে তারা কিন্তু ওই শিক্ষাটার দিক থেকে এক ধরনের লজ্জাবোধ নিয়েই মানে গ্রোথ পরিস্থিতিটা পায় বা গ্রোথ ডেভেলপমেন্টটা হয় তাদের। এবং আমাদের যে রক্ষণশীল মানসিকতা, বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের মাল্টিপারপাস বিলিফ আছে, মানে সেটা কিন্তু আমাদের যে এই প্রজনন স্বাস্থ্য শিক্ষার যে ব্যাপারটা, সেটার জন্য একটা বলা যায় যে রেজিস্ট্যান্স, এক ধরনের বাধা। আর ওই বাধাটা যখন থাকতেছে, সেটার কারণে কিন্তু আমরা লিডিং হচ্ছে কিন্তু ভুল চর্চার দ্বারা, এবং সেটার কারণে কিন্তু অপরিণত শিশু জন্মহারটা সবচেয়ে বেশি দিচ্ছি আমরা। এবং যেটা দেওয়ার সাংস্কৃতিক যে সামষ্টিক যে অবস্থাটা, অর্থনৈতিকভাবেও সেটা আমাদের পারিবারিকভাবে একটা চাপের পরিস্থিতি আসতেছে, কারণ বিভিন্ন ধরনের রোগ হওয়া এবং শিশুর যে গ্রোথ ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, সেটা খুবই একটা চ্যালেঞ্জিং সময় যায় ওই পরিবারের জন্য। বিশেষত আমাদের যে গ্রামীণ পরিবারের যে পরিস্থিতিটা, মানে সেখানে দেখা যায় যে এই যৌন বা প্রজনন স্বাস্থ্য নিয়ে যে আলোচনার জায়গাটা, সেটা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে ধর্মীয়ভাবে সেটাকে আমরা আলোচনা বিরোধী মনে করি। তার মানে এই ধরনের ব্যাপারগুলোটা কিন্তু দেখা যায় যে এক ধরনের উপেক্ষিত হয়ে থাকতেছে। একই সাথে আমাদের অভিভাবকদের যে মানসিক প্রস্তুতির যে ব্যাপারটা, মানে সেটা কিন্তু আমাদের এইখানে একটা বড় ধরনের ফ্যাক্টর। তার মানে অভিভাবক যখন একটা ভুল ধারণাকে নিয়ে সেটা তার শিশুর মধ্যে ওই যে দেখা যায় যে সাংস্কৃতিক বলয়কে কেন্দ্র করেই সেটাকে আলোচনা করে বা সেটা নিষেধাজ্ঞার ব্যাপারটাকে দেয়, সেটাকে এক ধরনের রকচটা পরিস্থিতি বা চোখ গরম করে সেটাকে নিয়ে চর্চা করায়, তখন কিন্তু ওই প্রথম থেকেই যৌন আচরণের যে ব্যাপারগুলা, মানে সেটা কিন্তু দেখা যায় যে সুষ্ঠু যে পরিস্থিতিটা পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু হয় না। তার মানে এখানে কয়েকটা বৈশিষ্ট্য আসে, সেটা হচ্ছে ভয়, অ্যাফ্রেড, এবং একই সাথে আমাদের শাইনেস বা লজ্জার যে জায়গাটা সেটা কিন্তু আসে, যেটার কারণে দেখা যায় যে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে হওয়া যে স্কুলগুলা, সেই স্কুলগুলোর মধ্যেও কিন্তু আমরা এই টপিকটাকে কেন্দ্র করে মানে যে একটা ভালো বিজ্ঞানসম্মত আলোচনার যে ব্যাপারটা, সেটাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি না, বা নিয়ে আসার জায়গাটার পরিস্থিতিটা খুবই কম। এবং সেখানে দেখা যায় যে আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক যারা এই বিষয়গুলোতে তারা আলোচনা করতে চাওয়ার যে একটা অভিব্যক্তি দেবে, কিন্তু দেখা যায় যে সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিগত দিক থেকে সেটা কিন্তু একটা
অস্বস্তিবোধ হওয়া বা আগ্রহী নয় এরকম একটা পরিস্থিতি কিন্তু ঘটে যায়। এবং দেখা যায় যে সকল শিক্ষকদের মধ্যেই কি আসলে প্রজনন স্বাস্থ্য শিক্ষার যে জ্ঞানটা, মানে সঠিক যে জ্ঞানের জায়গাটা সেটা আদতে আছে কিনা, এটার জন্য কিন্তু আমরা মানে এটা বলতে পারবো না যে তাদের মধ্যে সেই নলেজগুলো নাই। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে একটা মডিউল চিন্তা করতে পারি, যে আমরা একটা সাধারণ সেট আপ, যে সেট আপগুলো শিক্ষকদের প্রশিক্ষণের যে ব্যাপারটা সেটাকে ঘটাবে, প্রসিড করাবে, এবং সেখান থেকে শিক্ষকদেরকে কিন্তু ওই যে অস্বস্তি অনুভব করার যে ব্যাপারটা বা আগ্রহী নয় এই ব্যাপারটাকে কিন্তু ডিক্রিজ করাবে। তার মানে প্রশিক্ষণের জায়গাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এবং সেটা অবশ্যই রাষ্ট্রীয়গতভাবে। তার মানে পাঠ্যসূচিতে থাকলেই যে আমি সেটাকে গ্রহণ করতে পারতেছি তা কিন্তু না। তার মানে এই যে এতগুলা যে ফ্যাক্টর, আমি নিজেই যদি জিনিসটাকে শুধু বইয়ে পড়ি, কিন্তু আমার দেখা যায় যে আমি বাড়ি থেকে বের হলে এতগুলা মানে সমস্যার সম্মুখীন আমি হচ্ছে, আমি নিজেই বলবো যে ভাই আমি আর নাই এর মধ্যে, যা চলতেছে সেটা ওই গোপনে আছে, গোপনেই থাক। তার মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার খুবই বলা যায় যে গুরুত্বপূর্ণ একটা ব্যারিয়ার। তাহলে এই যে স্কুলে এই ব্যাপারগুলোকে যখন আমরা সঠিকভাবে উপস্থাপনের যে জায়গাটা, সেটাতে যখন একটা সংকোচন ভাব রাখবো, সেই মনস্তাত্ত্বিক সার্বিক পরিস্থিতিটা আমার পরবর্তী 5-7 বছর পরে ওই প্রজন্মের থেকে আমরা ওই যে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ঘটবে। তার মানে মানব প্রজনন নিয়ে আলোচনার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না। যেটা আমাদের এই যে সাধারণ একটা সুন্দর যে শব্দ, যে অপরিণত শিশু জন্ম হার, এই একটা শব্দের সাথে, কনজুগেটেড শব্দ, এটার সাথে কিন্তু এতগুলো ব্যাপার জড়িত ছিল, আছে। এখন যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের এমন কি কোনো জেলা আছে যেখানে এই চর্চাটা আমরা শুরু করাইতে পারছি বা চর্চাটা হচ্ছে? এরকম কিছু আমরা পাবো যেটা সরকারের উদ্যোগে হয়তো বা সেভাবে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু বিভিন্ন এনজিও ভিত্তিক যে প্রজনন স্বাস্থ্য শিক্ষার যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা দেখতে পারি। বিশেষ করে অ্যাডোলেসেন্স ক্লাব ভিত্তিক বিভিন্ন ধরনের কার্যক্রম, বেসরকারি কিছু সংস্থা সেগুলোর প্র্যাকটিসিং এলাকা ভিত্তিক করে, কিন্তু সেটাও যে পুরা প্রসিড করতে পারতেছে একটা নির্দিষ্ট পুরা জেলাকে কেন্দ্র করে তা কিন্তু না। তার মানে এই কার্যক্রমগুলো এখনও কিন্তু বিচ্ছিন্ন, ডিসকন্টিনিউয়াস। তার মানে সরকারি শিক্ষা ব্যবস্থায় কিন্তু বাধ্যতামূলকভাবে জিনিসগুলোকে অন্তর্ভুক্ত যদি আমরা না করি, তাহলে জিনিসটা একটা আমরা কিন্তু ওই যে খেউটা কিন্তু হারাই ফেলবো। একই সাথে আমাদের যে সাংস্কৃতিক যে প্রভাবটা, মানে কেন বাংলাদেশে এটা নিয়ে বলাটা কঠিন, মানে কেন এটা একটা ট্যাবু, মানে যৌনতার যে ব্যাপারটা বলি বা প্রজননের যে ব্যাপারটা, এটা একদিক থেকে বলা যায় যে সামাজিকভাবেই আমাদের যে যৌনতার যে প্রশ্নগুলো, বেসিক যে প্রশ্নগুলো, সেটার আলোচনাটা লজ্জাজনক হয়ে আছে বা সাথে সিক্রেট একটা সিচুয়েশন হয়ে থাকে, যেটার কারণে স্কুল বলি বা পরিবার বলি সেটা নিয়ে খোলামেলা আলোচনার যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই সীমিত। এখানে খোলামেলা আলোচনা বলতে কী ধরনের সিচুয়েশনটাকে অ্যারেঞ্জ করায়, এখানে আমাদের প্রশিক্ষণ ভিত্তিক যে পরিস্থিতিটা, যে একটা স্ট্রাকচারাল ফরম্যাট, সেটা কিন্তু আমাদের প্রয়োজন। যেটা না হলে আমাদের যে সঠিক তথ্যটা সেটা না পেয়ে কিন্তু আমরা ভুল পথের যে পরিস্থিতিটা সেটা কিন্তু যাব, এবং সর্বশেষ ইস্যুটা দাঁড়াবে আমাদের অপরিণত অবস্থায় স্বাস্থ্যগত একটা নেতিবাচক সিচুয়েশন। এবং আমাদের যে শাসন ব্যবস্থাটা বলি, সেটা সমাজ ব্যবস্থায় যে শাসনের অংশটা সেটা কিন্তু এখনও পুরুষতান্ত্রিক পরিস্থিতিটাই হয়ে আছে, যেটা বিশেষ করে গ্রামীণ সমাজে ওই জিনিসটা এখনও প্র্যাকটিসিংয়ের মধ্যে আছে, যেটার কারণে স্বাস্থ্যগত দিক বলি বা প্রজনন বিষয় সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা বলি সেটা নারীদের দিক থেকে সেটা খুবই সীমিত। তার মানে প্রজনন স্বাস্থ্য শিক্ষাটা অনেক সময় আমাদের যে নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমাদের একটা প্রশ্নবিদ্ধ সিচুয়েশন হয়ে থাকে। তার মানে রক্ষণশীল পুরুষরা কখনো মেনে নিতে চায় না যে একটা নারী তার নিজের সিদ্ধান্তের দিক থেকে এসব প্র্যাকটিসিংগুলো করবে। একই সাথে আমাদের যে বিয়ের আগে প্রজনন স্বাস্থ্য নিয়ে যে একটা সাধারণ যে আলোচনাটা, সেটা কিন্তু আমরা আমাদের সামাজিকগতভাবে সেটাকে নিষিদ্ধ মনে করি। বিশেষ করে বাংলাদেশের অনেক সমাজে সেটা আমরা, অনেক সমাজ বলতে এখানে লোকাল এলাকা, বিভিন্ন এলাকায় সেই ধরনের প্র্যাকটিসিংগুলো বিভিন্নভাবে হয়। তো বিয়ের আগে প্রজনন স্বাস্থ্যের যে আলোচনাগুলো সেগুলো আলোচনা করা উচিত নয়, এরকম একটা সিচুয়েশন বা এই ধরনের একটা প্র্যাকটিসিং আমরা করে থাকি। যে দেখা যায় যে কিশোর কিশোরীরা এই প্রজনন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞ থাকে, দ্যাট মিনস এই বিষয়ে তাদের সাথে কথা বলা যাবে না। এবং পরবর্তীতে যখন অপ্রাপ্তবয়স্কে তারা মাতৃত্ব পাচ্ছে বা অপরিণত শিশু জন্মের পরিস্থিতিটাকে ঘটাচ্ছে, তখন আবার সেটাকে আমরা মেনে নিচ্ছি। তার মানে একই সাথে আমরা জিনিসটাকে ঘটাতেও দিতে চাচ্ছি না, মানে অজ্ঞ হিসেবে তাদেরকে বিবেচনা করতেছি, এবং একই সাথে যখন তারা অপ্রাপ্তবয়স্ক যখন মাতৃত্ব পরিস্থিতিটা পাচ্ছে, মানে সেটাকে আমরা কী করতেছি, সেটাকে আমরা মেনে নিচ্ছি। একই সাথে আমাদের যে ধর্মীয় বিভিন্ন ধরনের যে চিন্তা যে জায়গাটা, মানে সেই জায়গাগত দিক থেকে সাংস্কৃতিক যে পরিবেশগুলো, বিশেষ করে আমাদের মূল্যবোধের যে জায়গাটা, মানে সেখান থেকেও দেখা যায় যে কিছু সাংঘর্ষিক সিচুয়েশন আমরা পাই, এবং সেটা আমাদের আলোচনা করা উচিত। মানে যে সেই জিনিসগুলো আমাদের কীভাবে সমাধান করা যায় সেটাকে আমাদের চিন্তা করা উচিত।
একই সাথে আমাদের সমাজে যে আর্থসামাজিক প্রেক্ষাপটটা সেটা কিভাবে প্রভাব ফেলতেছে, বিশেষ করে দরিদ্র পরিবারগুলো সেটা কিন্তু সচেতন নয়। কিসের দিক থেকে? প্রজনন স্বাস্থ্য তো বাদই দিলাম, নিজেদের যে সাধারণ স্বাস্থ্যগত দিক সেটার দিক থেকে তারা সচেতন নয়। বিশেষ করে পরিবারগুলা বিশেষ করে মনে করে যে এই ধরনের শিক্ষাগুলো হচ্ছে বিলাসিতা, এবং জীবনের যে বাস্তব সমস্যাটা মানে সেটার তুলনায় গুরুত্ব কম এই সব বিভিন্ন শিক্ষাগুলো। তার মানে এই ধরনের পরিবারগুলো টু দ্য পয়েন্টে সেই ধরনের বিষয়গুলোর সাথে যুক্ত থাকে, যে বিষয়গুলোর সাথে যুক্ত হলে আমি বাস্তবিক আঙ্গিকে উপার্জনক্ষম একটা সিচুয়েশন খুব সহজেই পাই যাচ্ছি বা পাবো। দ্যাট মিনস এই ধরনের শিক্ষাগুলো নেওয়াটা আমার আসলে মস্তিষ্কে বলা যায় যে ব্যারিয়ার, মানে ওগুলো আমাদের কোনো দরকারই নাই। ওই যে কর্মজীবী নারীর যে একটা অভাব, বাংলাদেশে আমাদের নারীর অর্থনৈতিক যে ক্ষমতা, যে জায়গাটা অর্থনৈতিক ক্ষমতা মানে যে আমাদের নারীরা যে সব ধরনের বলা যায় যে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে জিনিসটা সমাজ গঠন করবে এরকম কোনো কিছু না। নারীর ক্ষমতায়নের অর্থনৈতিক ক্ষমতায়নটা হচ্ছে যে যখন অর্থনৈতিক ক্ষমতায়নের ব্যাপারটা আসে, সমাজে এক ধরনের গুরুত্বের জায়গাটা আরও ভালোভাবে প্র্যাকটিসিং হয়, অর্থাৎ চিন্তাগত জায়গাটা যেটা অনেক ধরনের কুসংস্কারের জায়গাটা দেখা যায় যে আমাদের মধ্যে থাকে, ওই কুসংস্কারগুলো ধীরে 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 আমাদেরকে একটা সঠিক যে আলোর পথের যে জায়গাটা সেটাকে কিন্তু নিশ্চিত করায়। তার মানে নিজের স্বাস্থ্য বলি বা সন্তান পরিকল্পনার যে ব্যাপারটা বলি, মানে সেটাতে কিন্তু নারীর সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে এই স্বাস্থ্য বিষয়গুলোটা মানে আলোচনাটা না হওয়ার কারণে এর ফলাফলটা কিন্তু আমরা দেখতে পারি। এই যে যেটার জন্য আমরা বলি যে ওই কুসংস্কার বা অশিক্ষার যে ব্যাপারটা, দুটো যদিও আলাদা, কুসংস্কার আর অশিক্ষার জায়গাটা। অশিক্ষাটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব, আর কুসংস্কারটা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিকগতভাবে চর্চা হওয়া কিছু ধরনের ব্যাপার স্যাপার নিয়মকানুন, মানে সেটা হচ্ছে আমরা সেটাকে মানি। যেমন গর্ভাবস্থায় বেশি কথা বললে শিশুর ক্ষতি হয়, এ ধরনের কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদের কিন্তু আসলে বলা যায় যে কুসংস্কার। কেন আবার অনেকে দেখা যায় যে গর্ভাবস্থায় হাঁসের ডিম বেশি খাওয়া যাবে না বা ডিম খাওয়া যাবে না, আবার অনেক আছে যে হাঁস খাওয়া যাবে না বা মুরগি খাওয়া যাবে না। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের একটা করে সাংস্কৃতিক প্র্যাকটিসিংগুলো আছে, যে জিনিসগুলো নারীর উপরে আরোপ করতে দেওয়ার একটা ব্যাপার সেটা ঘটে, যেটা কিন্তু এক ধরনের কুসংস্কারটাকে ইন্ডিকেট করে। তার মানে এই যে মেয়েদের যে স্বাস্থ্য সম্পর্কিত যে ব্যাপারটা, মানে তাদের যে আসলে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে যদি নিজেরা না জানে, তাহলে সেই স্বাস্থ্য সম্পর্কে আমরা বাইরের চোখে কি দেখব বা কি বুঝবো সেই জিনিসটাকে, এটা কিন্তু আমাদের আসলে স্পেসিফিকভাবে কোনো ফলাফল দাঁড় করায় না। তার মানে এটা আমাদের আলোচনার একটা বড় অংশ। আমাদের এই যে মানুষের মনের মধ্যে কী ধরনের বাধাটা কাজ করে, মানে যে কারণে এই খুব সহজেই যে আমরা লজ্জা পাই, ভীতি একটা, তার সাথে এই বিষয়ে আলোচনার জায়গাটা থেকে আমাদের সুন্দর যে শব্দটা আসে অশ্লীলতার যে সম্পর্কটা, এটাকে আমরা অনেকেই মনে করি, কিন্তু মনে করা এবং সেই জিনিসটাকে একটা মান সমাজে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে প্রশিক্ষিত হয়ে এসে আলোচনা করাটা কিন্তু আলাদা। তার মানে এই জিনিসগুলোকে আমরা মানে মনে করি পর্যন্ত ভেবেই কিন্তু আমরা জিনিসটাকে একটা বৈশিষ্ট্য তৈরি করে নিচ্ছি। সাথে ওই যে ভ্রান্ত ধারণার যে ব্যাপারটা সেটা কিন্তু আসে, এটাকে আমরা ওই যে চিন্তা করি যে অবাধ যৌন আচরণে যে উদ্বুদ্ধ করার যে ব্যাপারটা সেটা ঘটবে বা ঘটার পরিস্থিতিটা, কিন্তু আদতে এই জিনিসগুলোকে আলোচনা না করেও কি আমাদের সামাজিকভাবে যে অবক্ষয়ের যে ব্যাপারটা এই যৌনতাকে কেন্দ্র করে সেটা কি ঘটতেছে না? তার মানে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে যখন জিনিসগুলোকে আমরা আলোচনা করে নিয়ে আসবো রাষ্ট্রীয় প্রশিক্ষণের অধীনকে কেন্দ্র করে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু ভুল ধারণার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ব্যারিয়ার হিসেবে আমাদের কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তার মানে আমাদের আচরণগত দিকটাও সেখানে একটা সচেতনতার জায়গাটাতে কিন্তু মানে বলা যায় যে উত্তীর্ণ হবে। সাথে আমাদের যে পুরনো সামাজিক রীতিনীতি মেনে চলার যে ব্যাপারটা, যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কথা বললে মানুষ মনে করবে যে এই তো ভালো কথা বলতে পারে না, ভালো কথা বলে না, মানে বদনাম হবে, এরকম একটা সিচুয়েশন থাকে। তার মানে বাংলাদেশে 64 জেলাতে আমাদের ওভারঅল এই ধরনের কিছু ক্যাজুয়াল বৈশিষ্ট্যগুলো পাই আমরা, যেগুলো আসলে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে আমাদের একটা চ্যালেঞ্জ, মানে বড় ধরনের একটা চ্যালেঞ্জ, যেখানে সাংস্কৃতিক ট্যাবুটার জায়গা থাকে, সাথে অশিক্ষা, কুসংস্কার, সাথে কিছু রক্ষণশীলতার ব্যাপারটা, সাথে আমাদের আর্থসামাজিক কাঠামোর যে দুরবস্থাটা সেটা কিন্তু প্রভাবিত হয়েই থাকে, সাথে সামাজিক বাধাটা এবং অভিভাবকদের সাথে যে বিরোধিতার যে ব্যাপারটা সেটা কিন্তু সবচেয়ে বেশি। আমাদের স্পেসিফিক কিছু যেরকম জেলাগুলো আছে, যেমন আমাদের মাদারীপুর বলি, নোয়াখালী বলি, বা ব্রাহ্মণবাড়িয়া বলি, সাতক্ষীরা বলি, চাঁদপুর বলি, রাজশাহী বলি, তারপর সিলেট, সাথে হচ্ছে আমাদের কুড়িগ্রাম, আর এদিকে হচ্ছে আমাদের জয়পুরহাট, তারপরে এদিকে আমাদের কিশোরগঞ্জ, মানে এই সব এলাকাগুলোতে কিন্তু এই ব্যাপারটা কিন্তু চ্যালেঞ্জিং, যে স্বাস্থ্য শিক্ষার যে প্রচারের যে ব্যাপারটা সেটা কিন্তু চ্যালেঞ্জিং। কারণটা কি?
যে মাদারীপুরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখব যে সেখানে আমাদের একটা রক্ষণশীল পরিস্থিতিটা সবচেয়ে বেশি। নোয়াখালীর ক্ষেত্রে সেখানে পারিবারিক সম্মান আর লজ্জাবোধের যে ব্যাপারটা সেটা সবচেয়ে বেশি, বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্যের যে ব্যাপারটা সেটাকে কেন্দ্র করে। ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে হচ্ছে নেতিবাচক ভূমিকার জায়গাটা সামাজিকভাবে একটা গড় ফলাফল হিসেবে আসে। সাতক্ষীরার ক্ষেত্রেও যে কুসংস্কার অবস্থাটা বলি, বা আমাদের দক্ষিণাঞ্চলের মধ্যে একটা বলা যায় চ্যালেঞ্জিং জেলা হিসেবে দারিদ্রতার পরিস্থিতি, সেটাও আসে। জনতাটা হচ্ছে ট্যাবুর যে ব্যাপারটা সেটা বাকি বিভিন্ন জেলাগুলোতে এই যে সাধারণ যে বাধাগুলা মানে সেগুলো কিন্তু আমরা পাই, সেটা স্বাস্থ্য সচেতনতার দিক থেকে আমাদের একটা অভাব বা ঝুঁকি জায়গাটাকে কিন্তু ইন্ডিকেট করে। তার মানে এখানে আমাদের যে ব্যাপারগুলোকে আমরা চিন্তা করতেছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের মানভাবে স্ট্রাকচারাল ফরম্যাটে আমাদের আলোচনার প্রয়োজন আছে। সাথে সেই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু ওই শিশু জন্ম হারের যে ব্যাপারটা, অর্থাৎ অপরিণত অবস্থায় সেটা আমাদের নিয়ন্ত্রণের জায়গাটা, সেটা কিন্তু সাময়িক কোনো ফলাফল না, মানে অর্থাৎ সেটাকে এখনই যে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো তা না। তার মানে এই যে ব্যাপারগুলো সবগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি বিভিন্নভাবে আমাদের সাথেই জড়িত। এই জিনিসগুলোর প্রত্যেকটা পরিস্থিতিগুলোকে দেখা যাবে যে কোনো এলাকা মানে কোনো একটা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে বা করতেছে, বা কোনো ফ্যামিলির কোনো মানুষ সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করে। তার মানে বিভিন্ন আঙ্গিক ব্যাপারগুলো আমরা এই দেখি একটা করে ওয়েভের মতো, মানে একই সাথে যে জিনিসটা ঘটবে তা না, কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে জিনিসটা ব্যারিয়ার হয়েই আছে। তারপর ওই যে একটা বৈশিষ্ট্য বলছিলাম আমরা যে অল্প বয়সে বিয়ে বন্ধ করা, এটা কি আদতেই সম্ভব? বিশেষ করে আমাদের দেশের পরিবার, প্রতিটা পরিবার যেখানে সমানভাবে অর্থনৈতিকভাবে উপার্জনক্ষম নয়, এটা কি এটা কি আসলে আমাদের সমাধানকে আদতেই সম্ভব হবে? গ্রামের দিকে তাকালেই দেখবো যে সখিনা, রেশমা, তারপর হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন ধরনের নাম দেখবো যে সেই 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 ওই যারা একসাথে পড়াশোনা করতো ক্লাস 5 পর্যন্ত, দেখা গেছে যে 6 ওঠার পর তারা বাসার আশপাশে আর দেখা যায় না। 2-4-5 মাস পর যখন দেখা গেছে যে খোঁজ খবর নেওয়া হয়েছে যে মামা হয়ে গেছে সে। তার মানে এই যে ব্যাপারটা যে অল্প বয়সে বিয়ে বন্ধ করার যে বাস্তবতাটা এবং সাথে চ্যালেঞ্জের যে জায়গাটা, এটা আসলে কতটুকু আমাদের এই সমাজের জন্য, বিশেষ করে আমাদের চাইল্ড ম্যারেজের জন্য, যে এটা কিন্তু একটা সামাজিক সমস্যা, মানে ওভারঅল ধরলে সেটা আমাদের একটা সামাজিক সমস্যা। আর এটার জন্য সরকারের একটা আইন কিন্তু আছে, বিশেষ করে কিশোরী বিয়ে বন্ধের যে আইনটা সেটা কিন্তু আছে, এবং বিভিন্ন উদ্যোগের ব্যাপারটা আমরা মাঝে মধ্যে দেখতে পারি। কিন্তু এই সমস্যাটা মানে ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পাইছে, যেটাকে আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারি না। তার মানে আদতে ওই আইনটা গ্রহণযোগ্যতা পাইছে কিনা, এটা একটা প্রশ্ন থেকেই যায়, মানে ওটা একটা আলাদা আলোচনা। কারণ ওই আইনেরও কিছু সীমাবদ্ধতা জায়গাগুলো থাকে, যেটার কারণে দেখা যায় যে ওই ফাঁক ফোকর থেকেই ঘটনাগুলো ঘটে। বিশেষত আমাদের গ্রামীণ বা দরিদ্র এলাকায় আমাদের কোন ধরনের পরিবারগুলোকে আমরা সবচেয়ে বেশি দেখতে পারি? অর্থনৈতিক অসচ্ছলতার যে পরিবারগুলো, সেগুলো, সাথে সামাজিক নিরাপত্তায় তারা অভাব বোধ করতেছে, সাথে কুসংস্কারে তারা বিশ্বাস করে। এই সমস্যাগুলো কিন্তু ব্যাপারটাকে আরও জটিল করে তুলতেছে। তার মানে প্রশ্ন হচ্ছে যে এটাকে আদতেই বাস্তবায়ন সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আমাদের রাষ্ট্রের দিক থেকে আমরা সেটার ভূমিকাটা মানে কীভাবে পেতে পারি? বাংলাদেশে কিন্তু এই অল্প বয়সে বিয়ে হওয়ার যে চিত্রটা, সেই কিন্তু বাস্তব পরিস্থিতিটা সবচেয়ে বেশি। আর যদি গড় ফলাফলও দেখি আমরা, যে 18 বছর বয়সের আগেই আমাদের প্রতি 5 জন নারী যদি আমাদের চোখের সামনে দাঁড়ায় থাকে, তার মধ্যে 3 জনেরই অলরেডি বিয়ে হয়ে গেছে। তার মানে দরিদ্র পরিবারগুলোতে এই যে বাল্যবিবাহের যে হারটা সেটা কিন্তু সবচেয়ে বেশি। তার মানে গ্রামীণ এলাকায় আমাদের এখনও অভিভাবক মহলে, যে গার্জিয়ানস মহলে বিশ্বাস করা হয় যে 99% হবে যে মেয়ে সন্তানকে তাড়াতাড়ি বিয়ে না দিলে পারিবারিকভাবে তারা কী হবে, সম্মানহানি হতে পারে। কিছু হতে পারে, তার মানে এটা কিন্তু হবে, এটা কিন্তু ইন্ডিকেট করতেছে না হতে পারে। তার মানে হতে পারে মানে হচ্ছে আমাদের সেখানে হয়তো বা সামাজিকভাবে বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে, মানে ওই পরিবারের সেই নারী শিশুকে বা নারীকে বা ওই কিশোরীকে মানে সামাজিকভাবে আমরা তাহলে বৃদ্ধি করানো, গ্রোথিং যে ডেভেলপমেন্টটা, মানে সেটা তো অবশ্যই তাহলে ঝামেলা আছে। তার মানে আমাদের ওই সামাজিক যে সিচুয়েশনটা, সেখানে এই সিদ্ধান্তটা খুবই বেশি প্রাসঙ্গিক, মানে ভাবার জন্য যে কেন ওই সমাজের মানে অভিভাবকরা ভাবতেছে যে বিয়ে না তাড়াতাড়ি না দিলে পারিবারিক সম্মানহানি হতে পারে। তাহলে ওই সমাজের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা আমাদের জন্য একটা তাহলে বাধা। তাহলে ওই সামাজিক সিচুয়েশনটাকে আমরা কিভাবে একটা মান পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে পারি, সেটাকে আমাদের ভাবতে হবে কি না, সেটা আমাদের একটা চিন্তা আলোচনার বিষয়। তারপর কিশোরীদের যে মাতৃত্বের হার সেটা কিন্তু আমাদের বেশি। তার মানে অপরিণত শিশু জন্মের সেটা কিন্তু একটা প্রধান কারণ। আমার অল্প বয়সে তাহলে কি এই যে বিয়ে বন্ধ করাটা কি আদতেই সম্ভব কিনা? সম্ভব, সেটা আমাদের বলতে পারি আমি সম্ভব। কিন্তু এটার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমন্বিত একটা নীতি প্রয়োজন, এবং সাথে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা, এবং একই সাথে অর্থনৈতিক সহযোগিতা। তার মানে এতগুলা বিষয় একসাথে আমার যদি থাকে,
তাহলে আমি সেটাকে বন্ধ করার পরিস্থিতিটা করতে পারবো। যদি না থাকে, যদি দেখা যায় যে আমার সমন্বিত নীতি আছে কিন্তু আমার পারিবারিকভাবে আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, সেক্ষেত্রে আমি আমার দেখা যাচ্ছে যে মেয়েকে মানে পড়াশোনা বা আরও কিছুদিন তার পরিণত হওয়া পর্যন্ত ওয়েটই করতে পারতেছি না, তার জন্য আমার ভরণ পোষণটা সমস্যা হয়ে যাচ্ছে। এই যে ভরণ পোষণের শব্দটা থেকে দেখা যায় যে বিভিন্ন পরিবার চিন্তা করে যে বিয়ে হওয়ার পর তো সে স্বামীর অধীনভুক্ত হয়ে যাবে, তাহলে একটা কর্মক্ষম স্বামী দেখে তার যদি বিয়ে শাদী করার পরিস্থিতিটা দেওয়া হয় তাহলে সেই জিনিসটার ভাগ কমে গেল। এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু ঘটবেই। তার মানে আদতেই সম্ভব কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, যে আমাদের সমন্বিত নীতি থাকবে কিন্তু যদি ওই যে বৈশিষ্ট্যগুলো যদি হেরফের থাকে আদতে সেটা সম্ভব হবে না। তার মানে অল্প বয়সে বিয়ে বন্ধ করার ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জগুলো কী কী? ওই যে নিরাপত্তাহীনতার একটা ব্যাপার, যে সামাজিক নিরাপত্তার যে ব্যবস্থাটা আমাদের তাহলে দুর্বল, যে কারণে আমাদের গ্রামীণ এলাকাগুলোতে মেয়ে একটু অ্যাডোলেসেন্স সিচুয়েশনটাতে পৌঁছানোর পরপরই আমরা সবচেয়ে বেশি যেটা দেখি নিউজ চ্যানেলগুলোতে যে যৌন হয়রানি বা অপহরণের একটা ভয় থাকে, যেটার দিক থেকে অভিভাবকরা অল্প বয়সেই মেয়েকে বিয়ে দিতে তারা বাধ্য হচ্ছে। সাথে হচ্ছে আমাদের যে অল্প বয়সে বিয়ে হওয়াটা কি, যে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে আমাদের খরচ, এটা কিন্তু খুবই বড় একটা মানে ভ্যারিয়েবল। যে খরচের যে ব্যাপারটা সেটা যদি ফ্যামিলি কন্টিনিউ না করতে পারে তাহলে সেই মেয়েটার কিন্তু মাধ্যমিক স্তরের পরে সেই পড়াশোনাটা কিন্তু অনিয়মিত হয়ে যায়। তার মানে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তার মানে এডুকেশনের যে ডেফিকশনটা সেটা এখানে কিন্তু একটা ফ্যাক্টর। সাথে অর্থনৈতিক যে অসচ্ছলতার যে জায়গাটা, যখন আমি একটা দরিদ্র পরিবারের মেয়েকে সন্তানকে যখন বোঝা মনে করতেছি, কারণ কি ওই যে মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ে দিলে কিন্তু অর্থনৈতিকভাবে যে ভরণ পোষণের যে দায়িত্বটা সেটা কিন্তু ওই ফ্যামিলির কমে যাচ্ছে, মানে একটা সংখ্যা কমে যাচ্ছে। দ্যাট মিনস এই যে ব্যাপারটা সেটা কিন্তু জড়িত। একই সাথে সামাজিক যে কুসংস্কারটা, যে তাড়াতাড়ি বিয়ে না দিলে পারিবারিক সম্মানহানি হয়, এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু আমার একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তারপর একই সাথে আইনের যে বাস্তবতাটা, যে আমাদের যে বাল্যবিবাহ নিরোধ আইন যে 2017 সালে যেটা আমরা দেখছি, যে 18 বছর বয়সের নিচে যে আইনত বিবাহ নিষিদ্ধ মেয়েদের জন্য, ছেলেদের জন্য 21 বছর। তার মানে আইন প্রয়োগের যে অভাব সেটা কিন্তু এখানে একটা আছে। কিন্তু তার মানে কি এই আইনটা কি আসলেই মানে একটা কি মানে বলা যায় যে মানে ভালোভাবে জিনিসটাকে মেনটেন করতে পারতেছে? তার মানে এই আইনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, দেখবো যে এটার মধ্যেও কিছু ফাঁক ফোকরের জায়গাগুলো থাকে। এবং সেই ফাঁক ফোকরের জায়গাগুলো কি, যে ওই যে যখন 18 বছরের যে পরিস্থিতিটাকে আমরা নিষিদ্ধ করে দিচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা সীমাবদ্ধতা থাকে, যে ব্যতিক্রম কিছু ধারা আছে বা আইনের প্রয়োগের একটা দুর্বলতার যে ব্যাপারটা সেটা আছে। তার মানে সীমাবদ্ধতাটা আছে, যে স্পেশাল প্রভিশনের যে ব্যাপারটা, যা বিশেষ ধারার যে ব্যাপারটা, মানে সেটাকে কেন্দ্র যে বিশেষ পরিস্থিতিতে আমাদের আদালত যদি অনুমতি দেয় সেক্ষেত্রে 18 বছরের কম বয়সী মেয়েদেরও বিয়ে হওয়ার পরিস্থিতি ঘটবে। তার মানে এই যে মানে তার যে একটা স্পেশাল প্রভিশনের জায়গাটা, সেটা কিন্তু যে বিশেষ পরিস্থিতি কি হতে পারে এই ধরনের পরিস্থিতিটাকে কিন্তু সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দিচ্ছে না এখানে আইনের যে জায়গাটা। তার মানে এটাও কিন্তু একটা আমাদের ব্যারিয়ার, মানে আইনটাকে সুস্পষ্টভাবে সামাজিকভাবে জিনিসটাকে প্রয়োগের জন্য। একই সাথে আমাদের পরিবার বলি বা স্থানীয় বিভিন্ন ধরনের মানে সিনিয়র সিটিজেন বলি, তারা কিন্তু এই আইনের পরিস্থিতিকে কেন্দ্র করে দেখা যায় যে কিছু পরিবারের পরিস্থিতিকে কেন্দ্র করে ওই যে অল্প বয়সে বিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু তারা বৈধভাবে পালন করতেছে। তার মানে বাল্যবিবাহের জায়গাটা সেটা কিন্তু ওই উৎসাহিত হচ্ছে কিন্তু এই যে আইনের ফাঁক ফোকর খুঁজে বের করার যে জায়গাটা। একই সাথে বাংলাদেশে কিন্তু আমাদের যে নারীদের ক্ষেত্রে মেয়েদের প্রকৃত যে বয়সের যে ব্যাপারটা সেটা কিন্তু যাচাই করা খুবই কঠিন, কারণ আমাদের জন্ম নিবন্ধন যে ব্যবস্থাটা সেটা একটু দুর্বল। আমাদের মানে মেয়েদের বয়স জিজ্ঞেস করাটা হচ্ছে এক ধরনের নিষিদ্ধ অবস্থা হয়ে থাকে। মানে সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, বয়স সবাইকে বিভিন্ন অর্থাৎ অ্যাকুরেট সিচুয়েশন ছাড়া বা নির্দিষ্ট প্রাসঙ্গিক সিচুয়েশন ছাড়া বয়সের পরিস্থিতিটা আসলে কোনো পরিস্থিতি বহন করে না। কিন্তু জন্ম নিবন্ধন না থাকাটা সেটা কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাকেও কিন্তু তুলে ধরে। তার মানে সেটাও প্রয়োজন। একই সাথে আইন প্রয়োগকারীদের যে একটা উদাসীনতাটা, বিশেষ করে স্থানীয় প্রশাসন বলি বা ইউনিয়ন পরিষদ বলি বা স্থানীয় সরকার প্রশাসন যেটা, অর্থাৎ তারা কিন্তু দেখা যায় যে আইন প্রয়োগের যে ব্যাপারটা সেটার থেকে কিন্তু উদাসীন। অনৈতিক অবস্থা, লেনদেন পরিস্থিতি বা ঘুষ করে দেখা যায় যে কাজীরা বিয়ে দিয়ে চলে গেল। সাথে সামাজিক আর পারিবারিক চাপের পরিস্থিতিটা সেটা কিন্তু ওই মেয়ের পরিবারকে কেন্দ্র করে দেখা যায় যে ঘটেই, যে মেয়ের সম্মান রক্ষা করার কথা বলে দেখা যায় যে হুমকি ধামকি যদি চলে আসে, যে যৌন হয়রানি বা অপহরণ বা সামাজিক যে কটূক্তির যে একটা পরিস্থিতি, এইসব চিন্তাভাবনা করে দেখা যায় যে পরিবারের যে অভিভাবক তাদের দিক থেকে একটা সমাধান হিসেবে তারা বিয়ের পরিস্থিতিটাকে চিন্তা করে। তাহলে এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু আইনের যে জায়গাটা সেটাকে কিন্তু ফাঁক ফোকর হিসেবে আমাদের সামনে তুলে ধরতেছেই। তার মানে ওই আইন প্রয়োগের পরিস্থিতিটা দিলেও যে দুর্বল হওয়ার কারণেও যে আমাদের এই ব্যাপারটা ঘটতেছে তা কিন্তু না, আরও বিভিন্ন ব্যারিয়ারগুলো আছে। তাহলে এখানে আমাদের রাষ্ট্রে কী করণীয় হইতে পারে?
তার মানে অবশ্যই এখানে দারিদ্র পরিবারটাকে অর্থনৈতিকভাবে সহায়তা প্রদানের যে ব্যাপারটা সেটাকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে। যে মেয়ে যদি বিলম্বিত হয় পরিস্থিতিটা, 18 বছর বয়সের নিচে যদি তার বিয়ে হওয়ার সিচুয়েশনগুলো ঘটানোর চেষ্টা হয় অর্থনৈতিক তাগিদের জন্যই, তার মানে অবশ্যই সেখানে একটা নগদ প্রণোদনা বা ভাতা প্রদানের ব্যাপারটাকে দিয়ে তার পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার ব্যাপারটাকে চিন্তা করতে হবে। একই সাথে মেয়েদের যে শিক্ষার যে বিনিয়োগটা, মানে সেটাকেও কিন্তু এখানে আবশ্যিকভাবে প্রয়োজন, যেটা হলে কিন্তু ওই যে দেখা যায় যে স্কুলে ঝরে পড়ার যে হারটা, বিশেষ করে ওই যে আমাদের শিক্ষাটাকে ওই ফ্যামিলিটা চাচ্ছে না, কারণ তার ভরণ পোষণের পরিস্থিতিটাকে তার নিজস্বভাবে তারা চাচ্ছে না। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রয়োজন। ওই যে সামাজিক সচেতনতাটা, এটা কিন্তু সবার আগে আমাদের জরুরি। সেটা বলা যায় যে সমাজে যেসব মানুষগুলো লিডিং হিসেবে থাকে, মানে তারা যদি জিনিসগুলোকে প্রতিনিয়ত সচেতনতার যে ব্যাপারটা সেটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রোগ্রামস আয়োজন করে, বা সেটা কিন্তু আমাদের জন্য একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটা সাধারণ পরিস্থিতি। তার মানে এই জিনিসগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তার মানে এই সমাধানগুলো করতে পারার জন্য আমাদের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি, সাংস্কৃতিক পরিস্থিতি, পারিবারিক অবস্থা, শিক্ষা, বহুগুলো ভ্যারিয়েবল একসাথে জড়িত, যে জিনিসগুলো একটাকে একটা বাদ দিয়ে আমরা জিনিসগুলো কোনো সমাধান করতে পারবো না। তার মানে আমাদের যে রাষ্ট্রের যে সিচুয়েশনটা, সেখানের দিক থেকেও আমাদের বিশেষ ধরনের যে পরিস্থিতিগুলো, মানে সেগুলোর জন্য খুবই কঠোরভাবে সিদ্ধান্তগুলো ভেবে দেখার একটা পরিস্থিতি আছে। কারণ একটা 2-1 দিনের কোনো পরিস্থিতি না, এটা হচ্ছে মানুষের চলমান জীবনের একটা অংশ, যেখানে আমাদের প্রশাসনের দুর্বলতা বলি, সামাজিক কুসংস্কার বলি, বা রাষ্ট্রের ব্যতিক্রমী যে আইনের ধারাগুলো, মানে সেই জিনিসগুলো যদি কোনো ফাঁকফোকর থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু সামাজিক যে সচেতনতার যে জায়গাটা সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। তার মানে এটাও একটা সমস্যা আমাদের। তার মানে সর্বশেষে যদি আমরা জিনিসটাকে মূল প্রাসঙ্গিকতার দিকে চলে আসি, দেখব যে শিশু মৃত্যুর যে ব্যাপারটা, আমাদের প্রিটার্ম শিশু মৃত্যুর যে কারণগুলোর সাথে আমাদের দুটো জিনিস কিন্তু খুবই জড়িত। সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাটারনাল যে কজগুলো বা মাতৃত্বকালীনের অবস্থাটার সময়টাতে, শিশু জন্ম হওয়ার আগ পর্যন্ত 37 সপ্তাহের পূর্বে যে মাতৃক অবস্থাটা কিন্তু, বা মাতৃক যে অবস্থাটা, বা মা সে নিজে কিন্তু এক ধরনের একটা কারণ, একই সাথে শিশু নিজেও একটা কারণ, বা নিওনেটাল কজেস। তার মানে এই দুটা হচ্ছে আমাদের প্রিটার্ম যে শিশুদের যে মৃত্যুর যে অবস্থাটা সেটার জন্য কিন্তু একটা মূল কারণ। তার মানে এখানে আমাদের এই ঝুঁকিটা কিন্তু যে 2 দিক থেকে ঘটে, মাতৃত্বকালীন পরিস্থিতির দিক থেকেও ঘটে এবং হচ্ছে আমাদের শিশুর দিক থেকেও ঘটে। তার মানে আমি অপরিণত শিশু জন্মটাকে দিয়েই যে আমি সেখান থেকে রেহাই পেয়ে যাচ্ছি তা কিন্তু না, সেখানে আমাদের মৃত্যুর পরিস্থিতিটা এক ধরনের বলা যায় যে বড় চ্যালেঞ্জ। এবং মাতৃমৃত্যু হার অবস্থাটা মানে বৃদ্ধি পাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের যে দেখা যায় যে আমাদের যেটাকে বলি আমরা প্রিম্যাচিওর রাপচার মেমব্রেন মায়ের দিক থেকে, সেটা হচ্ছে যে জরায়ুর পানির যে থলিটা, মানে সেটা আগেই ফেটে যায় যখন, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইনফেকশন ঘটে এবং শ্বাসকষ্টজনিত একটা সমস্যা দেখা যায়, যেটা আমাদের যে প্রিটার্ম শিশুদের ক্ষেত্রে একটা মৃত্যু ঝুঁকি বাড়ায়, যেটা অপরিণত শিশু জন্মহারের দিক থেকে আমাদের একটা বলা যায় যে বাধা বা ব্যারিয়ার। এবং একই সাথে আমাদের গর্ভাবস্থায় যখন ডায়াবেটিস যদি থাকে, বিশেষ করে মাতৃত্বকালীন অবস্থাটাতে, সেক্ষেত্রে দেখা যায় শিশুর ওজন কমে যায় এবং জন্ম নেওয়ার ক্ষেত্রে যে পরিস্থিতিটা নির্দিষ্ট সময়ের আগে সেটা ঘটে, এবং সেই সময়টাতে আমরা দেখি যে রেসপিরেটরি ডিস্ট্রেস যে সিনড্রোমটা, মানে সেই জিনিসটা বেশি ঘটে এবং সেটা মৃত্যু পরিস্থিতিটাকে ইনক্রিজ করায় দেয়। এবং মায়ের যে উচ্চ রক্তচাপের যে ব্যাপারটা, সেটা যখন শিশুর রক্ত প্রবাহ এবং পুষ্টির সরবরাহের মধ্যে একটা কি ব্যাহত ঘটায় বা সেটার সাথে ম্যাচ করে না, তখন কিন্তু দেখা যায় যে প্রিটার্ম ডেলিভারি বা মৃত্যু ঝুঁকির পরিস্থিতিটা কিন্তু বাড়ে। তার মানে অপরিণত শিশুর জন্মহারটা যদি বেশি হয়েও থাকে, সেটা আসলে আমাদের ভালো কোনো কারণ না। আমাদের দেশে এই যে মৃত্যু কারণের যে ব্যাপারগুলো, সেটা কিন্তু খুবই বেশি মানে সিগনিফিক্যান্ট চিন্তার কারণ। এবং মায়েরা যদি আমাদের দেখা যায় যে প্রয়োজনীয় যদি প্রসব যত্নের জায়গাটা, যেটাকে বলতেছি আমরা অ্যান্টিনেটাল যে কেয়ারটা, যদি ইনঅ্যাডুকুয়েট হয়, পর্যাপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে জন্মহার এবং মৃত্যুহার দুটোই কিন্তু বৃদ্ধি পায়। তার মানে আমাদের একই সাথে রক্ত স্বল্পতার ব্যাপারটাও কিন্তু জড়িত, কারণ হিমোগ্লোবিনটা আমাদের কিন্তু এখানে খুবই বড় ধরনের একটা ফ্যাক্টর। কারণ হিমোগ্লোবিন কি করে ভাই? কারণ হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে অক্সিজেনটাকে কিন্তু সবসময় সরবরাহ করাই দিচ্ছে। তার মানে যদি হিমোগ্লোবিন কম থাকে, তার মানে বুঝতে হবে তার মধ্যে অক্সিজেন কম আছে। তার মানে ওই যে অক্সিজেন কম আছে, অক্সিজেন কম থাকার কারণে শিশুর শারীরিক কী হয় যে সমস্যা হয়, এবং এর সাথে মৃত্যু ঝুঁকির যে ব্যাপারটা সেটা কিন্তু বাড়ে। এবং এটা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মোটামুটি 85% পরিস্থিতিটা হচ্ছে এই ঘটনা থেকে ঘটে। একই সাথে আমাদের যে অ্যান্টিপার্টাম যে হেমোরেজ যে ঘটনাটা, অর্থাৎ প্রসবের আগে জরায়ু থেকে যে রক্তক্ষরণ হয়, মানে সেটার ক্ষেত্রে যখন আমাদের রক্তক্ষরণ মানে কি, যে শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি। তাছাড়া রক্ত বের হয়ে গেলে রক্ত তো দেওয়া যাবে, কিন্তু ওই রক্ত দেওয়ার পরিস্থিতিটা তো আসলে অনেক পরে, যে সাথে সাথে তো আমরা জিনিসটাকে ঘটাইতে পারি না।
ওই যে রক্তটা বের হয়ে যাচ্ছে মানে শরীর থেকে অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে। এখন অনেকে যদি প্রশ্ন করে যে শরীরের রক্ত বের হয়ে যাচ্ছে, আমি মানে অনেকগুলো গ্যাসের মানে অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগায় রাখলাম, তাহলে হবে কিনা? না, হবে না। কারণ রক্তর পরিস্থিতিটা আমাদের শরীরের যে একটা রেশিও সেটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। ওটা আমরা ওই শুধুমাত্র অক্সিজেন বাইরের থেকে গ্রহণ করে সেটাকে আমরা পূরণ করতে পারবো না। তার মানে রক্তক্ষরণটা এক্স্যাক্টলি রিলেটেড উইথ আমাদের অক্সিজেন ডেফিকশন। তো ওই জিনিসটা যদি থাকে তাহলে আসলে মৃত্যু ঝুঁকির পরিস্থিতিটা বেড়ে যায়। তার মানে আমাদের এই শিশুর ইনফেকশন বলি বা অক্সিজেনের ঘাটতি বলি, মানে এই সব কিছুকে কেন্দ্র করে সাথে আমাদের রক্ত স্বল্পতার ব্যাপারটা থাকলে দেখা যায় যে শিশুদের ফুসফুস বা মস্তিষ্কের বিকাশটাও কী হয়, বাধাগ্রস্ত হয়। তো এগুলো আমাদের দেখা যায় যে ওই শিশু জন্মহারের যে পরিস্থিতিটা সেটাকে ধীরে ধীরে দেখা যায় যে মৃত্যু হারের দিকে সেটাকে ডাইভার্ট করাই দেয়। তাহলে এই সিচুয়েশনগুলো আমাদের রাষ্ট্রের দিক থেকে আমরা কতটা ওভারকাম করার দিকে যেতে পারছি। কারণ দেখা যায় যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে শিশু মৃত্যুর যে ঝুঁকির যে জায়গাটা, সেটা আমাদের উত্তরবঙ্গ বলি, দক্ষিণবঙ্গ বলি বা পূর্ব উত্তরবঙ্গ বলি বা পূর্ব পশ্চিম পশ্চিম উত্তরবঙ্গ বলি বা দক্ষিণবঙ্গ বলি, দেখা যায় যে স্বাস্থ্যসেবার অবকাঠামোর যে জায়গাটা, সাথে মাতৃসেবার যে কেন্দ্রের যে ঘাটতিটা, অপুষ্টির জায়গাটা এবং সাথে সংক্রমণ নিয়ন্ত্রণের যে অভাবগুলো এই হেভি পরিমাণে আছে, যেটার কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিটা প্রত্যেকটা জেলাতে বলা যায় যে বিলংস করে। যেমন আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি আমরা, যে দরিদ্রপীড়িত এলাকা সাথে পুষ্টিহীনতার একটা সুন্দর স্পষ্ট চিত্র। কারণ উত্তরবঙ্গে মঙ্গা পরিস্থিতিটা ঘটছে আমাদের ইতিহাসের বাংলাদেশের দিক থেকে, তার মানে ওখানে পুষ্টিহীনতার ব্যাপারটাও আছে। বিশেষ করে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু জায়গাগুলো আছে যেগুলো শিশু মৃত্যুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যেমন এদিকে যদি আমরা নাম বলা শুরু করি, যে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সাথে আমাদের ঠাকুরগাঁ, নওগাঁ, জয়পুরহাট, এই জেলাগুলো হচ্ছে উচ্চ ঝুঁকির মধ্যে আছে। কারণ এখানে অপুষ্টি এবং রক্ত স্বল্পতার যে ব্যাপারটা সেটা হচ্ছে বেশি, বিশেষ করে নারীদের মধ্যে যে অ্যানিমিয়ার যে ব্যাপারটা সেটা বেশি হয়। এবং স্বাস্থ্য কেন্দ্রের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে খুব বেশি ভালোভাবে যে আছে সেটা কিন্তু না। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্রের একটা অভাব কিসের? সেটা হচ্ছে আমাদের নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা বা আইসিইউ যেটা বলি আমরা। শুধু আইসিইউ আলাদা আর নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কিন্তু দুটো আলাদা। তার মানে বিশেষায়িত হাসপাতালের ব্যাপারটা এখানে একটা ঘাটতি। আর দুর্যোগ প্রবণ একটা এলাকা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটা, বিশেষ করে বন্যা বা নদী ভাঙনের যে একটা সিচুয়েশন সেটা কিন্তু ওই স্বাস্থ্যসেবার মধ্যে একটা ব্যাহত কিন্তু ঘটাই দেয়। আর দক্ষিণবঙ্গ বলতে গেলে ঘূর্ণিঝড় প্রবণ একটা এলাকা। এটা দুর্যোগ প্রবণ এলাকা কিনা? না, এটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে হট লিস্টের মধ্যে থাকবে খুলনা বিভাগ আর বরিশাল বিভাগ। এখানে শিশু মৃত্যুর হারটা খুবই বেশি, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বলি বা ঘূর্ণিঝড় বলি এবং লবণাক্ত পানির যে সিচুয়েশনটা, বিশেষ করে উপকূলীয় যে 21 জেলা এবং দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রের যে অবস্থাটা সেটা কিন্তু স্বাস্থ্যসেবাটাকে জটিল করে তুলতেছে, মানে খুবই কমপ্লেক্স। আরে ভাই, সার্কিট ডিজাইনটা যতটা মানে সহজ মাঝে মধ্যে লাগে, তার চেয়েও বেশি জটিল হচ্ছে এই যে দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে যে নিজের স্বাস্থ্যসেবাটাকে মানে সেবাটাকে আদায় করে নেওয়ার যে ব্যাপারটা। তার মানে এই দক্ষিণাঞ্চলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আরও বেশি জটিল, মানে খুবই কমপ্লেক্স একটা স্বাস্থ্যসেবার যে সার্কিটটা যেটা চলে এখানে। বিশেষ করে সাতক্ষীরা বলি, বাগেরহাট বলি, পটুয়াখালী, ভোলা, তারপর হচ্ছে ঝালগাড়ি, তারপর বরগুনা। কারণ এইখানে হচ্ছে আমাদের যে লবণাক্ত পানির পরিস্থিতিটা বেশি। এখন যদি বলা হয় যে লবণাক্ত পানির ক্ষেত্রে আমাদের মানব শরীরের সাথে সম্পর্কটা কী? আর ভাই, লবণাক্ত পানি যদি আমাদের থাকে, শরীরের মধ্যে থাকতে শুরু করে, তারা রক্তের মধ্যে সেটার মানে উচ্চ চাপ হয়ে যায় সেটা। তার মানে সেটা হচ্ছে প্রিটার্ম একটা ঝুঁকিটা কিন্তু বাড়াই দিচ্ছে। আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাশাল্লাহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিন্তু আছে। তার মানে যখনই আমার এই সিচুয়েশনগুলো আবহাওয়ার মধ্যে বিরাজ করতেছে সেই সময়টাতে আমি চাইলেও মাতৃসেবার যে ব্যাপারটা সেটাতে কিন্তু আমি পৌঁছাইতে পারতেছি না, সেটা আমার জন্য ব্যাহত হয়ে যায়। এবং ওই যে স্বাস্থ্য কেন্দ্রের যে দূরত্বটা ওটা বিশাল। তার মানে গ্রাম থেকে যখন আমি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর যে ব্যাপারটা ঘটাবো সেটা খুবই দূরে, মানে প্রচুর সময় লাগে। আর পূর্বাঞ্চলের যে ব্যাপারটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে দক্ষিণ পূর্বাঞ্চল যেটা বান্দরবান বলি, রাঙামাটি, মানে আমাদের যে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম যে অঞ্চলটা, এইখানে আবার শিশু মৃত্যুর হারটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কারণটা কি? সেখানে আবার সংক্রামক রোগ বেশি, সাথে অপুষ্টির জায়গাটা, সাথে সঠিক মাতৃসেবার জবাবটা সেটা থাকেই। সাথে ফেনী বলি, কক্সবাজার বলি, খাগড়াছড়ি, এই যে ব্যাপারগুলোর সাথে কিন্তু আমার জিনিসগুলো জড়িত। আর ওইদিকে সংক্রমণগুলোর মধ্যে যে ম্যালেরিয়া, ডেঙ্গু আর জন্ডিস সেগুলো কিন্তু থাকেই, মানে যেগুলো আমাদের দেখা যায় যে এই ভূমির এলাকাগুলোর দিকে পরিস্থিতিটা কম হলেও কিন্তু ওই এলাকাটাতে সবচেয়ে বেশি। আবার আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে যদি তাকাই এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যদি তাকাই, দেখবো যে আমাদের যশোর, কুষ্টিয়া, তারপর হচ্ছে মেহেরপুর, তারপরে এদিকে হচ্ছে আমাদের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এইসব জেলাগুলো হচ্ছে আমাদের এই ঝুঁকির হারটার দিকতে বেশি আছে। কারণ এইসব এলাকাগুলোর মধ্যে যে দেখা যায় যে কিছু কিছু জায়গাগুলো আছে যেটা দারিদ্র সীমার নিচে মানুষজন বসবাস করে। এবং দারিদ্র সীমা মানেই কি? এই একটা শব্দ দ্বারাই মানুষ বুঝে নিতে পারবে যে খাওয়ারের যে সঠিক সঞ্চালনটা সেটা হয় না সেই পরিবারে। দ্যাট মিনস সেটা হচ্ছে এক ধরনের বাধা। এবং ওই যে অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার যে ব্যাপারটা, এটা কিন্তু বড় একটা কারণ। আর প্রজনন স্বাস্থ্যের যে সচেতনতার জায়গাটা মাশাআল্লাহ কোনো এলাকাতেই খুব বেশি ভালোভাবে যে প্র্যাকটিসিংয়ে আছে তা কিন্তু না। তাহলে ওভারঅল এত কিছুর প্রেক্ষিতে আমরা কিন্তু
এই একটা জটিল কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে প্র্যাকটিসিংয়ের মধ্যে আসি, এই জিনিসগুলোকে কীভাবে সমাধান করা প্রয়োজন এবং সমাধান করা সম্ভব সেটাকে আমাদের আরও বিস্তারিতভাবে জিনিসটাকে ভাবতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলোকে আমাদের সামনে নিয়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে সিচুয়েশনটা, সবার আগে কোনটা প্রয়োজন আর্থসামাজিক বাস্তবতার দিক থেকে, মানে সেটাই আমাদের ভেবে দেখার জায়গাটা বর্তমানে প্রয়োজন।